মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের কনজুগেশন, যেখানে মোস্টলি মেটেরিয়াল, গুরু, জ্ঞান, বিদ্যা, শিক্ষা, তার প্রয়োগ, স্যাক্রেড অ্যাক্টিভিটিস, প্রসপারিটি, বিবাহ, সন্তান, ধর্ম, অর্থ এবং কিছুটা মোক্ষ, এছাড়া বহুবিধ অ্যাক্টিভিটিসের যে প্রধান নিয়ন্ত্রক সে হচ্ছে আমাদের গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি। আগামী 19 তারিখ তার রাশি পরিবর্তন করে পরবর্তী খুব স্বল্প দিনের জন্য সে তার এক্সল্টেড স্টেট কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং প্রবেশ করে সেখানে বক্রী হবে পুনরায়। সে বক্রী গতিতে তার বর্তমান স্টেট মিথুন রাশিতে, রাশি অফ ডুয়ালিটি, সেখানে পুনর্বসু নক্ষত্রের তৃতীয় চরণেই প্রবেশ করবে পুনরায়। এই সম্পূর্ণ যে গোচর আছে, অর্থাৎ যেহেতু বৃহস্পতির এখানে দুটো গতি একসাথে কনসিডার্ড থাকবে, অর্থাৎ প্রাইমারিলি 11ই নভেম্বর পর্যন্ত মার্গী গতি, তারপরে 11ই নভেম্বর থেকে 4th ডিসেম্বর পর্যন্ত তার বক্রী গতি, এই পুরোটাই যেহেতু এই জায়গায় একসাথেই বলা থাকবে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এই বছরের বলতে পারেন সব থেকে ইম্পর্টেন্ট আলোচনা। এবং এই আলোচনা শুরুর আগে আমি টাইমিং বা অন্যান্য বিষয়বস্তু বলে নেব, তারপরে তার প্রভাবের কতটা আমাদের উপরে এসে বর্তমান অন্যান্য মেজর প্ল্যানেটের প্রেক্ষাপটে সেটা আমাদের উপর বর্তাবে, কোথায় ল্যাকুনা থাকবে বা ইন্ডিভিজুয়ালি অ্যাসেন্ডেন্ট ওয়াইজ কি ফল দেবে সেই নিয়েও আজকে আলোচনা থাকবে। আলোচনা শুরুর আগে আপনাদের আমি একটু টাইমিংটা বলে নিই। সেটা হচ্ছে 19-10-2025 বেলা 1টার সময় বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে যখন প্রবেশ করবে বৃহস্পতির গতি অত্যন্ত কম থাকবে, কারণ যেদিন প্রবেশ করবে তার মোটামুটি সে 20-22 দিনের মাথায় সে বক্রী হতে যাবে। সুতরাং বুঝতেই পারছেন বৃহস্পতি বা স্যাটার্নের মতন প্ল্যানেটের লাস্ট 1 মাসের গতি বক্রী হওয়ার পূর্বে বা বক্রী ত্যাগের পরে তার গতি অত্যন্ত কম থাকে। গতি মানে কৌণিক গতি, কৌণিক গতি মানে আমরা পৃথিবীর সাপেক্ষে যেটা অবজার্ভ করি সেটা। তো বৃহস্পতি প্রবেশ করবে এবং বৃহস্পতি এখানে পুনর্বসু নক্ষত্রের 4র্থ চরণে থাকবে নিজেরই নক্ষত্রে, এবং এই সময় অদ্ভুতভাবে শনিও বৃহস্পতির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তো সেই আলোচনায় আমরা পরে আসছি। দুটো মেজর প্ল্যানেট একই নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে মধ্যেখানের যে নক্ষত্র আছে বৃহস্পতির সেটা বিশাখা, সে বিশাখা নক্ষত্র বেশি পরিমাণে ক্ষমতাশালী হয়ে উঠবে। এটা অ্যাস্ট্রোলজির বেসিক কারণ। দুটো পয়েন্টের নক্ষত্র যে কোনো নক্ষত্রই তার 9 নম্বর স্থান পরে আবার পুনর্জাগরিত হয়, যেমন মঘা নক্ষত্র আবার 10 নম্বর, মানে অশ্বিনী নক্ষত্র 10-এ গিয়ে মঘা হচ্ছে, 19-এ গিয়ে মূল নক্ষত্র হচ্ছে, ঠিক সেভাবেই তার প্রত্যেক 10 নম্বরে গিয়ে তার পুনরাবির্ভাব ঘটে। সেখানে মধ্যেখানের নক্ষত্র বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, তার ফলে মঙ্গল যখন এই নক্ষত্র দিয়ে পাস করবে, রবি যখন এই নক্ষত্র দিয়ে পাস করবে, বুধ পাস করবে, এই নক্ষত্রের কিন্তু প্রভাব দেওয়ার প্রবণতা বেশি থাকবে তার রেসপেক্টিভ ভাব অনুসারে। তো বৃহস্পতি এখানে বক্রী হবে 11ই নভেম্বর 2025 সন্ধেবেলা 6:31। যে দূরত্ব পর্যন্ত সে কর্কট রাশিতে যাবে সেটা হচ্ছে 52 মিনিট 25 সেকেন্ড। তাহলে বুঝতে পারছেন 1 ডিগ্রির থেকেও কম দূরত্ব যাবে এবং পুনরায় সে মিথুন রাশিতে বক্রী হয়ে সে আবার গতি নেবে। গতি নিয়ে অল্প অল্প করে মিথুন রাশিতে প্রবেশ করবে 4/12/2025, সেটি রাত্রিবেলা 8:40। তারপরে মিথুন রাশিতে চলতে থাকবে এবং আলটিমেটলি বৃহস্পতি ডাইরেক্ট হবে
সেটা হচ্ছে 11/3/2025 সকালবেলা 6:16 এবং যে ডিগ্রিতে ডাইরেক্ট হবে সেটা হচ্ছে 20°48'19" অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের প্রথম চরণে মেষ রাশির নবাংশে। বৃহস্পতি যখন বক্রী গতিতে যায় নর্মালি 10 থেকে 11 ডিগ্রির মতনই সে পেছন দিকে যায়, তো নর্মালি মানে 3টে নতুন নবাংশে সে টাচ করে, 4 নম্বরটায় সে থাকে। আর শনির ক্ষেত্রে 2টো নতুন নবাংশ টাচ করে, একটা নবাংশে সে থাকে যদি নবাংশের ধার থেকে সে যাত্রা শুরু না করে। তো নর্মালি বৃহস্পতি এখানে তুঙ্গ অবস্থায় আছে, আমরা প্রায় সকলেই বিষয়টি জানি। তো বৃহস্পতি এখানে কেন তুঙ্গ হয় সে নিয়ে আমি একাধিকবার আলোচনায় বলেছি যে বৃহস্পতিকে আমি দেখবেন বহুবার আলোচনা করার সময় আমি বলি যে মাতার তুল্য ক্ষমতা, অর্থাৎ গুরুর যে ক্ষমতা সেটি প্রায় মাতৃসদৃশ্য ক্ষমতা, অর্থাৎ তাকে শিক্ষা, চেতনা, তার মধ্যে যে প্রপার স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল নলেজের যে ইনক্লুশন করা সেটি তিনি করতে থাকেন। এবং মাতার স্থানের পরিপূর্ণ স্থান হিসাবে বৃহস্পতি সেখানে অবস্থান করে। এবং চন্দ্র মানে কি? চন্দ্র মানে ন্যাচারাল, তার মধ্যে বাৎসল্য, দয়া, মায়া, চঞ্চলতা কিসের জন্য? তার নিজের ভালোবাসার জিনিস। তো আমাদের ন্যাচারাল কালপুরুষের 4th হাউস সে আমাদের একদম প্ল্যাটফর্মের এডুকেশন, অর্থাৎ তার যে পেডিগ্রি, তার যে একদম রুট। আমি অনেক সময় বলার সময় বলি দেখবেন যে মানুষের 2-4টে কথা শুনলে তার সম্পর্কে বলা যায়, কারণ তার 4th হাউস অবভিয়াসলি উইকেন আছে। সেটা আপনি লগ্ন দেখে দেখুন, রাশি দেখে দেখুন, রবি দেখে দেখুন, যেভাবে ছক দেখুন, নবাংশ দেখুন, দ্রেককানে দেখুন, সেখানে উইকনেস আপনি কিছু পেয়েই যাবেন। তো এটা তার বেসিক পেডিগ্রিকে ডিনোট করে। তো 4th হাউস থেকে আমাদের বাড়ি, আমাদের হৃদয়, আমাদের মা, আমাদের লোয়ার এডুকেশন, আমাদের প্রিভিয়াস মানে পরবর্তীকালের যে এডুকেশনের প্ল্যাটফর্ম, সেই সমস্ত কিছুকে দর্শায়। তো মায়ের স্থানে মায়ের যে সমতুল্য, তার দয়া, মায়া, বিবেক, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। চন্দ্রের মধ্যে প্রচণ্ড কনসেন্স থাকে এবং দয়া থাকে। তো ভগবান যখন ত্রেতা যুগে এসেছিলেন, ভগবান রামচন্দ্র যখন এসেছিলেন তখন তার কর্কট রাশিতে বৃহস্পতি ছিল। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন, তো একাধিক প্ল্যানেট তার এক্সল্টেড স্টেটে ছিল। তো প্ল্যানেট তার নিজস্ব ধর্ম পালন করবে, ভগবানের অবতার হেতু সেটাই হয়। তো তার যে মর্যাদা পুরুষোত্তম হিসাবে তাকে যে প্রধান, তার যে জায়গা, সেই জায়গাটার কিন্তু প্রধান বিষয়ই হচ্ছে প্রত্যেক সাবজেক্টের প্রতি যাতে জাস্টিস মানে ন্যায়, যাতে প্রত্যেকে ভালো থাকতে পারে, যে কোনো পর্যায়ে যেন কোনো সাবজেক্টের কোনো রকম কোনো ক্ষতি না হওয়া, কারোর প্রতি কোনো অন্যায় না হওয়া, কেউ যাতে অন্যায় শিকার না হওয়া, এই সমস্ত কিছুটা তিনি মেনটেন করতেন। তো সেই হিসাবে এই ঘরের একটা বেসিক তাৎপর্য আছে, মায়ের একটা বেসিক তাৎপর্য আছে দেখবেন, মানে আইডিয়াল স্টেটে বলছি, সেটা হচ্ছে তার অনেস্টি এবং ডিগনিটি, এবং তার সন্তানদের প্রতি তার যে একদম এক্সট্রিম লেভেলে তার যে ভালোবাসা থাকে। হতে পারে সেটা মেটেরিয়াল দিক আছে, কারণ বৃহস্পতির মধ্যে 60% মেটেরিয়াল দিক রয়েছে। তো সেই হিসাবে মেটেরিয়াল দিক থাকবে, কিন্তু মেটেরিয়াল দিক তো ঈশ্বর চিন্তা করেই দিয়েছে, এবং সেটা মানে ইরেসপেক্টিভ অফ অ্যানিমেলস, বার্ডস, আপনি সবার ক্ষেত্রে দেখতে পারবেন যে সে কিন্তু সবার উপরে একইভাবে বর্তাচ্ছে। অর্থাৎ মায়ের যে ধর্মটা, মাতৃধর্ম, যেটার সাথে কোনো স্বার্থের কোনো যোগ নেই, মাতা যে কোনো প্রকার কষ্ট সহ্য করতে পারে তার সন্তানের জন্য, সন্তানের সুরক্ষার জন্য এক্সট্রিম পর্যায়ে, এটা কিন্তু মানে সমস্ত প্রাণীর ক্ষেত্রে একভাবে বর্তাচ্ছে। এবং তাকে ডিনোট করা হচ্ছে কাকে দিয়ে? চন্দ্র দিয়ে। সেই কারণে আমি বলেছিলাম যে চন্দ্রের যে
ভালোবাসা আছে, সেই ভালোবাসাটার মধ্যে কৃত্রিমতা নেই কোনো। আর শুক্রের ভালোবাসাটায় কৃত্রিমতা আছে। শুক্র পুতনার মতন হয়ে যাবে, অর্থাৎ সে তো কিছু খারাপ করার চেষ্টা করছে, কিন্তু সেখানে তিনি রং বদলে নিতে পারবেন, ক্যামেলিয়ান ক্যারেক্টার। এবার সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু তার রং পরিবর্তনের ব্যাপারটা তার মধ্যে থাকবে, তার মধ্যে অরিজিনালিটিটা থাকবে না কখনো। তো চন্দ্র আর শুক্রের মধ্যে কতগুলো জায়গায় প্রভূত মিল থাকা সত্ত্বেও চন্দ্র শুক্রের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে চন্দ্র অ্যাকচুয়াল মেটেরিয়াল হওয়া সত্ত্বেও মেটেরিয়াল জায়গারও তো কিছু টাইম বাউন্ড একটা তার ইফেক্ট থাকে, আর শুক্র হচ্ছে ফিকটিশিয়াস, সে হ্যালুসিনেশনের সাথে যুক্ত। তো সেই হিসাবে চন্দ্রের ঘরে যখন বৃহস্পতি প্রবেশ করে, তো তার মধ্যে সেই বাৎসল্য, সেই জ্ঞান, সেই জ্ঞানের যে প্রবাহ, চন্দ্রের মধ্যে প্রবাহ যোগ সব থেকে বেশি থাকে। আমি অনেকবার আপনাদের বলেছি যে চন্দ্র বৃহস্পতির যখন যোগাযোগ প্রত্যেক মাসে অন্তত 4 থেকে 5 বার গোচরে সংগঠিত হয়, তখন মার্কেটে ন্যাচারাল মানি ফ্লো তৈরি হয়। সেটা তখন যে যার কেন্দ্রে অবস্থান করে। তো চন্দ্রের ঘরে যখন বৃহস্পতি প্রবেশ করে, চন্দ্রের যে জলীয় গুণ, চন্দ্রের জল ন্যাচারাল জল, বৃশ্চিকের জলের মধ্যেও জলীয় পদার্থ আছে, কিন্তু সেটা কর্দমাক্ত, থকথকে এবং কিছুটা গরম, এবং সেখানে কিছু ডিসগাইজ করতে পারে, লুকিয়ে থাকতে পারে সেখানে কিছু, এবং সেই জলের মধ্যে কন্টামিনেশনও থাকতে পারে, কারণ চন্দ্র সেখানে এসে নীচ হয়। তো চন্দ্রের যে বেসিক লাভ, কম্প্যাশন, তার যে দয়া মায়া, সেটা খুব কঠোরভাবে হতে পারে। এই কঠোরতা কখনো হয়তো কোনো কিছু, কোনো প্রশাসক বা কোনো বড় কোনো রাজা হিসাবে তার কাজে লাগতে পারে, কিন্তু ন্যাচারালি কিন্তু সেটা কন্ট্রারি, কোনো ফ্যামিলির সাপেক্ষে আমি বলছি। আর কারণ সে অতিশয় যুক্তিশীল হয়ে যাওয়ার চেষ্টা করে। আর মিনের যে জল আছে সেটা অপেক্ষাকৃত ভারী জল, গভীর জল, এবং সেই জলও খুব একটা পানযোগ্য নয়। আর 2 নম্বর হচ্ছে সেই জলের মধ্যে প্রচুর ইলিউশন যুক্ত থাকে, অর্থাৎ ইলিউশন বলতে সেই জলের মধ্যে শুক্রের গুণ নির্দিষ্ট থাকে, বৃহস্পতির মধ্যে শুক্রের গুণ নির্দিষ্ট আছে। তো সে আপনাকে কি করবে, কিছুটা হ্যালুসিনেশনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু চন্দ্রের গুণের মধ্যে সেটা নেই। সেই কারণেই মীন রাশিতে শুক্র এসে এক্সল্টেড স্টেটে থাকে, আর বুধ সেখানে বেসিক লজিক সেখানে ফেইল করে, সেই ইমোশনাল দিকে টার্ন নিতে থাকে। তো সেই কারণে এক্সল্টেড স্টেটে বৃহস্পতি কিন্তু অত্যন্ত গরম প্ল্যানেট, তার ওপরের দিকের যে ফেজে যে লার্ভার স্রোতগুলো এখনো বইছে, ডিমের কুসুমের মতন একটা থকথকে, এবং তার আয়তন এত বড় যে 1600খানা পৃথিবী তার মধ্যে প্রবেশ করে যেতে পারে। 1600, 1600খানা পৃথিবী। তার মানে তার গুরুত্বাকর্ষণ বল কত কত গভীর এবং কত প্রকট, সেই হিসাবেও তাকে গুরু হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। গুরু মানে তার গুরুত্ব, তার মধ্যে কত পরিমাণ মেটেরিয়াল স্টোর্ড রয়েছে, সেই হিসাবেও তাকে গুরু গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে। এবং স্থানহানি করায় গুরু স্থানহানি করার প্রবণতা আছে, যেখানে বসে সেই অংশকে সে নিচু করে দেয়। যেরকম এখন যে স্টেটে রয়েছে বৃহস্পতির গতি, এই বৃহস্পতির গতি তার যে এন্টায়ার পাথকে সে অনেকটা নিচু করে দেবে। তার ফল কি হবে সেটা আমি বলছি। তো যাই হোক, আলটিমেটলি গিয়ে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে 11/3/2025। যখন ডাইরেক্ট হবে তখন 20°48' থাকবে মেষ রাশির নবাংশে, ভোরবেলা 6:16। আলটিমেটলি তারপরে বৃহস্পতি আস্তে আস্তে গতি নিয়ে 2রা জুন 2026 সালে সে পার্মানেন্টলি কর্কট রাশিতে প্রবেশ করবে, এবং অত্যন্ত অতিচার গতিতে থাকবে, এবং অতিচার গতিতে থাকার ফলে সে পরবর্তী 4.5 মাসের মাথায় সিংহ রাশিতে প্রবেশ করে যাবে, অর্থাৎ অক্টোবর মাসের 3rd উইকের পরে। এবং সিংহ রাশিতে প্রবেশ করে সে 2°28' পর্যন্ত চলে যাবে।
তার মানে বুঝতে পারছেন এখন যে দূরত্বটা এসছে সেই দূরত্ব থেকে বেশি আসবে। মানে 20 ডিগ্রি থেকে যখন বৃহস্পতি সামনের বছর যাত্রা শুরু করবে 11ই মার্চ থেকে অক্টোবরের 3rd উইক পর্যন্ত, সে যে দূরত্ব অতিক্রম করবে সেটা মিথুনের 10, কর্কটের 30, তাহলে 40 ডিগ্রি, এবং সিংহ রাশির প্রায় 2.5 ডিগ্রি, তাহলে মোরলেস সেই 43 ডিগ্রি। তার মানে অতিচার গতিতে রয়েছে। বৃহস্পতি যখন ন্যাচারাল অতিচার গতি ছাড়া যাত্রা করে তখন বৃহস্পতি যে দূরত্ব অতিক্রম করে সেটা 41 ডিগ্রির মতন, 41 ডিগ্রি থেকে 41 ডিগ্রি 20 মিনিটের মতন। বহু মানুষ অতিচার গতি নিয়ে প্রশ্ন করেছিল, আমি সংক্ষেপে এখানে বলে দিই। এই যে প্রত্যেক বছর সে 1.5 ডিগ্রি করে বেশি চলে যাচ্ছে, এই 1.5 ডিগ্রি করে বেশি যাওয়ার ফলে যে আমরা অ্যাভারেজ কি বলি 12 বছরে বৃহস্পতি একবার আমাদের কালপুরুষের দ্বাদশ ঘর পরিভ্রমণ করে, সেটা অ্যাকচুয়ালি 12 বছর হয় না, সেটা 11 বছর 8 মাস সময় হয়, 7 মাস ওই 24 থেকে 27 দিনের মতন, 11 বছর 8 মাস। তো আমরা তর্কের খাতিরে 12 বছর ধরছি হিসেবের সুবিধের জন্য। কিন্তু এই যে ও 1.5 ডিগ্রি করে প্রত্যেক বছর তার যে স্টোর করতে থাকে, স্টোর করতে করতে সে দেখা যায় যে 10 বছরের মাথায় গিয়ে সে কিন্তু 15 ডিগ্রি বেশি চলে গেছে। তার ফলে যখন অতিচার গতিতে থাকে তখন বৃহস্পতি 11 বছরের সামান্য কিছু কম সময়, দেখা যায় 10 বছর 10.5 মাস থেকে 11 মাস সময় বৃহস্পতি তার 12টা ঘর অতিক্রম করে ফেলছে। এই অবস্থাটাকে অতিচার গতি বলে, এবং এর কিছু নাকারাত্মক প্রভাব আছে জেনারেলি, যেটা 2032 সাল পর্যন্ত চলবে, 2021 সালের এন্ড থেকে শুরু হয়েছে। তো এই গতির মূল যে এফেক্ট হয় সেটা হচ্ছে যে কোনো প্রভাব, বৃহস্পতি কিন্তু একটা সেমি পার্মানেন্ট এফেক্ট দেয়। শনি যেরকম পার্মানেন্ট এফেক্ট দেয় কোনো জিনিস, পজিটিভ দিলেও পার্মানেন্ট, নেগেটিভ দিলেও পার্মানেন্ট, বৃহস্পতি কিন্তু সেমি পার্মানেন্ট এফেক্ট দেয়। মোটামুটি একটা দূরত্ব ঘুরে আসতে যে সময় নেয় তার থেকে 2.5 গুণ বেশি ফল দেয়, তার মানে 30 বছর। আর শনি যে ফল দেয় সেটা 60 ইয়ার্সের ফল দেয়, যদি সেই মানুষের কোনো কারণে মৃত্যু না ঘটে থাকে ন্যাচারালি। তাহলে শনি কাউকে একটা সার্ভিস দিল 25 বছরে, তো সে তার পরবর্তী অন্তত 50 বছর সে সেই সার্ভিসকে যদি ঠিক করে করতে পারে তাহলে সে তার জীবনযাত্রা অতিবাহিত করতে পারে, এটা স্বাভাবিক জীবন। কাউকে একটা ভালো ব্যবসার সাথে যুক্ত করলো, কারুর সন্তান হলো, কারুর গৃহ হলো, যেটাই হলো, স্যাটার্ন যেটা দেয় সেটা পার্মানেন্ট দেয়। বৃহস্পতি অতটা পার্মানেন্ট দেয় না, কিন্তু কাছাকাছি দেয়। শনির থেকে 2.5 গুণ শক্তি কম আছে বৃহস্পতি, সেই জন্য শনি একটা করে 2.5 বছর থাকে আর বৃহস্পতি অ্যাভারেজ 1 বছর থাকে, তো 2.5 গুণ কম আছে ক্ষমতা। তো সেই হিসাবে তার দেওয়ার ক্ষমতাটাও অপেক্ষাকৃত কম, কিন্তু তবুও যেটা দেয় সেটাও যথেষ্ট দেয়। বিশেষত মেটেরিয়াল প্রসপারিটির দিকটা সে যথেষ্ট পরিমাণে দেখে। তো বৃহস্পতি কোন কোন জায়গাকে দেখে আগে সেইগুলোকে আমি একটু বলিনি। প্রথম হচ্ছে এডুকেশন, শিক্ষক মানে টিচিং, টিচার্স, হায়ার লেভেল অফ রিসার্চ, আইন, বিশেষত যারা আইন পড়েছেন তারা জানেন জুরিসপ্রুডেন্স বলে একটা আইনের বিষয় থাকে, যেটাকে ল সায়েন্স বলা হয়। কোনো একটা আইন তৈরি করতে গেলে তার পেছনে একটা প্রেক্ষাপট থাকে যে কেন সেটা তৈরি করা হলো। কোনো আইন আকাশ থেকে তৈরি হয় না, তার পেছনে সামাজিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক বিভিন্ন রকম পরিমণ্ডল থাকে, বিভিন্ন দেশের যা আইন আছে। তো সেই আইনের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা আছে সেটাকে জুরিসপ্রুডেন্স বলে। তো সেই আইনের সাথে একদম বেসিক আইন, আইনের আগে যেটাকে বলা হতো সেটাকে স্যাংশন বলতো, অনুমোদন বলা হতো। হ্যাঁ, বিভিন্ন সমাজে দেখবেন, বিশেষত বিভিন্ন উপজাতি সমাজে আপনারা দেখতে পাবেন এখনো অনুমোদন চলে আসছে, সেখানে কোনো লিখিত আইন নেই। আইন শুড বি ওভার রিটেন ফর্ম, ঠিক আছে, আইন কোনোদিন মুখে বলা যায় না, কিন্তু বিভিন্ন সমাজে অনুমোদন আছে। আমি আমাদের বিভিন্ন শাস্ত্রীয় অনুমোদনের কথা বলতে পারি, তো সেগুলো দুম করে কেউ যদি বলে লেখা কোথায় আছে, তো লেখা তো শাস্ত্রে আছে, কটা লোক পড়েছেন সেটা, কিন্তু সেটা আমাদের কনভেনশনে জোরে চলে আসছে। ঠিক সেরকমই অনুমোদন বিভিন্ন সমাজে হয়তো সেটা বর্ণের কারণে বা অন্য কোনো কারণে সেটা লেখা নেই। তো প্রাথমিক প্রেক্ষাপটটা হচ্ছে অনুমোদন। সেই অনুমোদনের জায়গাটাও কিন্তু বৃহস্পতি ভীষণভাবে দেখে, যেটাই আধুনিক মোড়কে
যখন লেখা হয়েছে তখন তো এভাবে লিখিত কিছু ছিল না, সবই অনুমোদন আকারে ছিল, বা মনে রাখা, বেদকে শ্রুতি বলা হতো কারণ মনে রাখা হতো, মানুষের মেমোরি তখন অনেক স্ট্রং ছিল। তো তাও আমি বলছি ল, জুডিশিয়ারি, জুডিশিয়াল মেকানিজম, তার সাথে হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, religious activities. I am not mentioning the word spiritual activities, I am mentioning religious activities, অর্থাৎ ধর্মীয় যে বিভিন্ন উপাদান আছে যেগুলো বিধিবদ্ধভাবে মেনে বিভিন্ন ধর্মীয় শিষ্টাচার পালন করা হয়, সেই রকম ধরনের মেকানিজমের সাথে যুক্ত থাকে জুপিটারের অ্যাক্টিভিটিস। ডোনেশন থাকে প্রচুর পরিমাণে, নিঃস্বার্থ কর্ম থাকে, এনজিও থাকে, বিভিন্ন বিভিন্ন রকম মন্দির বা স্থাপত্য কার্য, বিশেষত মন্দির ফর এনি গড অর ডেমিগডস অর ফর দ্য পরম ভগবান, তার নির্মাণ কার্য এ সময় হয়, বা তার রেনোভেশন হতে পারে, নতুন করে সংস্কার কার্য হতে পারে, সুন্দর করে ডেকোরেশন হতে পারে, সেখানে হয়তো ধরুন কোনো বিধিবদ্ধ নিয়ম বা শিষ্টাচার ধর্মীয় অনুমোদন সাপেক্ষে সেটা চালু হতে পারে, সেই ধরনের প্রভাব এখানে দেখায়। ডিপ রিলিজিয়াস স্টাডি দেখায়, হুইচ ল্যাটার টার্নস টু বি স্পিরিচুয়াল সেন্টার্স। প্রাথমিক, আমি এই জন্য বলেছিলাম যে বৃহস্পতি ডিনোটস দ্য স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল, তার যোজকের কাজ করে। প্রথমে মেটেরিয়াল শিক্ষা দেয়, প্রথম 16 বছরের 12 বছর, তারপরে 4 বছরের পর থেকে সেটা স্পিরিচুয়াল দিকে টার্ন নেয়, সাবজেক্ট টু দ্যাট আপনার ছকে শনি কত স্ট্রং আছে। যদি শনি স্ট্রং থাকে সে সেটা ধরতে পারবে, না হলে সেটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে না, সেটা একটু লোয়ার লেভেলে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে। রিলিজিয়াস অ্যাক্টিভিটিসটা কিন্তু দরকার স্পিরিচুয়ালের জন্য, কিন্তু তার মানে নয় যে রিলিজিয়াসটাই লাস্ট স্টেপ, তারপরে মানে সর্বোচ্চ গুণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, সেটা কিন্তু বৃহস্পতি পুরোপুরি প্রদান করতে পারে না, তার জন্য স্যাটার্নের প্রয়োজন হয়। এর ব্যতিরেকে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের, যেটা আমি একটু আগে বললাম যে ফিন্যান্স বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস, তার সাথে বিভিন্ন শেয়ার বা স্টক মার্কেট, বিভিন্ন প্রকার ব্যাংক, বিভিন্ন প্রকার ধরুন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারিজ যেগুলো রয়েছে সেগুলো, তার সাথে ধরুন বিভিন্ন প্রকার ব্যবসার ক্ষেত্রে যেগুলো ধরুন লার্জ স্কেল রিসেলার অথবা হোলসেলার, যেগুলো স্পেশালি আমাদের দৈনন্দিন জীবনের কার্যপ্রণালীর ক্ষেত্রে যেগুলো বেশি ব্যবহৃত হয়, সেগুলোর সাথে কিন্তু বৃহস্পতি ডাইরেক্টলি যুক্ত থাকে, বা কোনো সন্তানের পড়াশোনার জন্য খরচ, মাস্টারমশাইয়ের জন্য খরচ, প্রপার শিক্ষকের জন্য খরচ, এই ধরনের বিদ্যালয়ের বেতনের জন্য খরচ, এই ধরনের খরচ। আচ্ছা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস যেগুলো থাকে, যেগুলো বিশেষত জনহিতকর বিভিন্ন প্রকল্প থাকে, ধরুন ছোট বাচ্চাদের এডুকেশন প্রকল্প, বাচ্চাদের বিভিন্ন ধরুন দুপুরবেলা স্কুলে খাওয়া দাওয়া দেওয়া হয় সেই সংক্রান্ত প্রকল্প, সেগুলোকে আরও কতটা বেটার করা যায়, তাদের পুষ্টিগুণ সংক্রান্ত চিন্তাভাবনা করা যায়, সেই সংক্রান্ত প্ল্যানিং, কোথায় বাজেটকে প্রপারলি বাড়ালে পরে সেটা আরও ফলপ্রসূ হয়, তাদের পুস্তক দিয়ে বা শীতের পোশাক বা জুতো ব্যাগ এগুলোর দ্বারা তাদের আরও বৃহত্তর অংশকে তার মধ্যে নিয়ে আসা, এই ধরনের জনহিতকর প্রকল্প যেখানে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত সেই রকম ডেভেলপমেন্টাল ওয়ার্কগুলো যায়। বা ধরুন বৃষ্টি এখন যেহেতু হচ্ছে এবং হবে, এবং সেটা অত্যন্ত বেশি পরিমাণেই হবে, তো তার ফলে আমাদের, যদি আমি আমাদের দেশ বলি বা পূর্ব দিকের ভারত বলি, পূর্ব দিকের ভারত, উত্তর ভারত এগুলো, বা উত্তর পশ্চিম ভারত এগুলো, এখানে প্রচুর হিমালয়ের নদীবাহিত জল নদী রয়েছে, মানে বরফ থেকে গলা জলে যে নদী, তারা ওভারফ্লাডেড হয়,
নদীগুলো মধ্যেখানে অনেক জায়গায় মজে গেছে, তো তার ফলে তার ট্রিবিউটারিজগুলোতেও প্রচুর পরিমাণে জল চলে আসে। অনেক সময় বাঁধ ভেঙে যায়, অতিরিক্ত ওয়াটারের প্রেসারে ব্যারেজ ভেঙে যায়, হড়পা বান আসে, বিভিন্ন রকম ঘটনা এই সময় ঘটার যেগুলো যোগ রয়েছে প্রবলভাবে, সেগুলোর কারণে যে মানুষের চূড়ান্ত দুর্গতি হয়। কারণ ন্যাচারাল ক্যালামিটি এমন একটা জিনিস, একে তো কেউ আটকাতে পারবে না, এর কিছু প্রিকশনারি মেজার নেওয়া যেতে পারে। তাও এখন আমাদের আইএমডি আছে, তো তার ফলে সেটা আগে বলে দেওয়া সম্ভব হয়। আগে তো সেটাও বলা যেত না, আজ থেকে 40 বছর আগে, যে ভারী বৃষ্টিপাত একেবারে পিন পয়েন্টেড লোকেশন করে বলা যেত না। তা যাই হোক, বিজ্ঞানের বেশ কিছুটা সুযোগ এখন আমরা পাই তার বিনিময়ে, তাও মানুষের প্রবল দুর্গতি হয়। তো সেই হিসাবে সেই সমস্ত মানুষকে সাহায্য প্রদান করা, সেই সমস্ত জায়গায় কাজ করা, ছোট বাচ্চাদের যারা ছোট জন্মেছে একেবারে, যে কোনো ইনফেকশন হয়ে যেতে পারে, ডিসেন্ট্রি হয়ে যেতে পারে, বা গবাদি পশু তাদের ব্যাপক ক্ষতি হতে পারে, এই সমস্ত লেভেলে এসে কাজ করা, এখানে কিন্তু বৃহস্পতি ভীষণ পরিমাণে, মানে সব থেকে আমি যে ওয়ার্ডটা ইউজ করেছিলাম কম্প্যাশন, মায়ের ওয়ার্ড, সেই জন্যই বৃহস্পতি তার কর্কটের ঘরে এসে এক্সল্টেড হয়। না হলে সে সিংহর ঘরে সব থেকে বেশি এক্সল্টেড ফলও দেয়, কিন্তু তার কিছু নেতিবাচক ফলও আছে, কিছুটা ভোগী প্রবৃত্তিরও করে, অনেক সময় রিপুদোষের কারকতাও তৈরি করে। সেটা যখন যাবে সেটা বলবো, কিন্তু এইখানে কিন্তু সে প্রবলেমটা থাকে না। এবং দেখবেন বৃহস্পতি এখান থেকে যে তার দুটো প্রপার দৃষ্টি থাকবে, সেটা তার মূল ত্রিকোণের দ্বিতীয়, বৃহস্পতির সাথে প্রসপারিটি যুক্ত আছে। প্রসপারিটি হতে গেলে দুরকম হয়, একটা স্পিরিচুয়াল প্রসপারিটি, একটা মেটেরিয়াল প্রসপারিটি। স্পিরিচুয়াল প্রসপারিটির সাথে বৃহস্পতির ডিরেক্ট কোনো লিঙ্ক নেই, শাস্ত্রে কিন্তু কোথাও বলা নেই, ঠিক আছে। শাস্ত্রে বলা আছে নলেজের অ্যাকুয়ার করো, কিন্তু স্পিরিচুয়াল জায়গার সাথে স্যাটার্ন ডাইরেক্টলি লিঙ্কড। যদি স্যাটার্ন না থাকে সে সেটা দেবে না। স্যাটার্ন যেরকম অত্যন্ত বেশি পরিমাণে অর্থ দিতে পারে, অত্যন্ত বেশি মানে বিয়ন্ড এক্সপেকটেশন অর্থ দিতে পারে, সেটা কিছুটা রাহুও দিতে পারে, কিন্তু রাহু ফাঁসাবে সেখানে দিয়ে, কিন্তু স্যাটার্ন সেটা করে না যদি সেই প্রকৃতির। কিন্তু বৃহস্পতির সেটা নয়, বৃহস্পতির রাহু শনি আবার সমতম পরিমাণে স্পিরিচুয়াল দিকেও তার ইনক্লিনেশন করিয়ে দিতে পারে। কিন্তু বৃহস্পতির মধ্যে দুটো জায়গায় সীমাবদ্ধতা আছে। বৃহস্পতি অবশ্যই আপনাকে একটা অর্থমূল্য রাশি দেবে, সেটা যথেষ্ট পর্যাপ্ত একটা জীবন কাটানোর জন্য, তার একটা লিমিটেশন আছে। এবং দেখুন সে দুটো জায়গায় যে দৃষ্টি দিচ্ছে, একটি তার মূল ত্রিকোণের দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বৃহস্পতির ডেবিলিটেটেড স্টেট, অর্থাৎ মকরের ঘর। তার মানে কি বলছে, বৃহস্পতি প্রথমেই বলছে নিজের মূল ত্রিকোণের দ্বিতীয় গিয়ে বৃহস্পতি একমাত্র ডেবিলিটেটেড হয়, ঠিক আছে, অন্য কোনো প্ল্যানেট হয় না। তার মানে কি, বৃহস্পতি সবসময় বলছে যে তুমি যে রিসোর্স পাচ্ছ, সেই রিসোর্সকে তুমি লিমিটেড ইউজ করো, কিছুটা অংশ দান করো, কিছুটা অংশ এডুকেশনের জন্য ব্যয় করো, কিছুটা অংশ তোমার পরবর্তী সময়ের জন্য জমিয়ে রাখো, কন্টিনজেন্সির জন্য রাখো, এটা বলছে। এবং আরও একটি কারণ হচ্ছে বৃহস্পতি হচ্ছে গুরু। গুরু কখনো এমপ্লয়ি হয় না। আপনাদের আরেকবারও আমি বলেছিলাম যে এই সমাজে সব থেকে উচ্চস্থান যারা বিলং করে তারা হচ্ছে শিক্ষক, যে কোনো প্রকারের শিক্ষক হোক তিনি, তিনি খেলাধুলার শিক্ষক হন, তিনি নর্মাল এডুকেশনের হন, তিনি স্পিরিচুয়াল শিক্ষক হন, সে তো সর্বাগ্রে আর কি, যে কোনো প্রকৃতি, তার স্থান সবার উপরে। তো সেই জন্য গুরুকে কখনো স্যালারি দেওয়া হয় না, তাকে রেমুনারেশন দেওয়া হয়। হ্যাঁ, তো সেই কারণে 10th হাউসে এসে বৃহস্পতি খুব আনকমফোর্টেবল ফিল করে। তাকে যদি ডিসিশন নিতে হয় অবশ্যই সে নেবে, কিন্তু সেটা শিক্ষামূলক। তাকে যদি অ্যাজ অ্যান এক্সিকিউটিভ কাজ করানো হয়, তার থেকে সিনিয়র কেউ তাকে আদেশ দিচ্ছে তুমি এটা করো তুমি ওটা করো, সেটা বৃহস্পতির কারকতাভুক্ত নয়। 2 নম্বর হচ্ছে মকরের ঘরের টেম্পারেচার অত্যন্ত কম, তার ফলে বৃহস্পতি সেখানে এসেও আনকমফোর্টেবল ফিল করে নিজের মূল ত্রিকোণ থেকে বেরিয়ে, সেই কারণে সেখানে ডেবিলিটেটেড হয় এবং ফল প্রদানের ক্ষমতাটা অনেক বেশি কমিয়ে দিয়ে বৃহস্পতি এখানে অনেকটাই অ্যাজ অ্যান এক্সিকিউটিভ কাজ করে, রাদার দ্যান থিঙ্কার।
যার মধ্যে নলেজ বা যার মধ্যে ফিলোসফিক্যাল থটস আছে, সেই যে সমাজকে কিছু বৃহত্তর কিছু দিতে পারে, সেই জায়গা থেকে বৃহস্পতি শ্রিঙ্ক করে যায়। তো এই দুটোই হচ্ছে ডিফারেন্স। এক জায়গায় এসে তার জলের প্রবাহের মতো বৃহস্পতি নিজেকে মেলতে পারে এবং সে তার সেখান থেকে 9th হাউসে মিনকেও দেখতে পারে, যেখানে শনি বর্তমানে অবস্থান করছে। সেটি তার স্বগৃহ এবং দ্বিতীয় ঘর, তার মূল ত্রিকোণ অত্যন্ত শক্তিশালী ঘর। সেই ঘর যাতে অতিরিক্ত বেশি পাওয়ারফুল না হয়ে যেতে পারে, সেই কারণে পাওয়ারফুল হয়ে গেলে মিসইউজ হবে, কারণ সেই ঘরের 4th হাউসের ঘর হচ্ছে শুক্র। তো সে সেখানে গিয়ে কি করবে, তার আলস্যের জন্য 4th হাউস হচ্ছে তার বাড়ি, একাধারে গাড়ি, তার প্রসাধন, সেগুলো। তো ভগবানের ঘর সেটি 9th হাউসের 4th হাউস। তাকে যদি বেশি পরিমাণে দিয়ে দেওয়া হয় তাহলে সে মিসইউজ করে ফেলবে সেটা। সেই কারণে সেখানে দুদিক থেকেই কন্ট্রাকশনের ফল দেওয়া হয়েছে ফর ডেবিলিটেড রেজাল্ট। বৃহস্পতি এত বলশালী, তাকে ডেবিলিটেট করা সম্ভব নয়, স্যাটার্নকে ডেবিলিটেট করা সম্ভব নয়। শাস্ত্রে তার বহুবিধ জায়গা বলা আছে, তাদের শুধু ডাইরেকশনকে মুভ করিয়ে দেওয়া হয় কিছুটা। যাই হোক, আমাদের আলোচনার বিষয়বস্তু এটা নয়। আমাদের হচ্ছে এখানে কেন এক্সল্টেড হয় সেটা আপনাদের আমি বলার চেষ্টা করলাম। এবং সে সেই জন্য তার মূল ত্রিকোণের অষ্টমে এসে ডাইরেক্ট হয় এবং অষ্টমে এসে এক্সল্টেড হয়। তারও একটি প্রধান কারণ হতেই হবে অষ্টমে এসে এক্সল্টেড। তার কারণ 8th হাউস খুব, আপনারা যদি কখনো দেখেন, সেখানে হিডেন নলেজ, সেখানে অকাল্ট নলেজ, সেখানে ট্রান্সফরমেশন অফ এনার্জি টুয়ার্ডস দ্য হিডেন আর অকাল্ট নলেজ। হ্যাঁ, তো তার সাথে যেটা আছে পৈতৃক প্রপার্টি, স্পাউসের ডেভেলপমেন্ট, সমস্ত কিছু কিন্তু 8th হাউস থেকে দেখায়। বৃহস্পতির মেজার কারক হচ্ছে সে বিবাহের সাথেও যুক্ত, সন্তানের সাথেও যুক্ত। তার মানে এটা নয় যে সন্তানের যে আমাদের আহার নিদ্রা ভয় মাইথুনম, এই 4 প্রকার কাজ নেই। মাইথুন প্রক্রিয়ার সাথে শুক্র যুক্ত আছে, টু সাম এক্সটেন্ট রাহু যুক্ত আছে, মঙ্গলও কিছুটা যুক্ত। ক্ষেত্র বিশেষে মঙ্গলের থেকে বুধও যুক্ত আছে কিছুটা বেশি, কিন্তু বৃহস্পতি না। কিন্তু বৃহস্পতি সন্তানের প্রতিবিম্ব, 3 জেনারেশনের প্রতিবিম্ব, অর্থাৎ দাদু, পিতা, পুত্র বা কন্যা, 3 জেনারেশনের সে প্রতিবিম্ব হিসাবে কাজ করে। তো সেই হিসাবে এই 8th হাউসে এসে সে তার অ্যানসেস্ট্রাল গ্রুমকে সব থেকে বেশি, অর্থাৎ তার যে পেডিগ্রি যেটাকে ধরে এসছে, আমরা এখানে অ্যানসেস্ট্রাল প্রপার্টি মানে শুধু মেটেরিয়াল দিকটা বুঝি, এখানে মেটেরিয়াল নয়, আমাদের অ্যানসেস্ট্রাল যে গুণ আছে, আমরা ধরুন কয়েক পুরুষ ধরে প্রত্যেকটা পরিবারই তার তার মতন করে বহন করে আনছে, সেই গুণটার এখানে পরিপূর্ণ বিকাশে সহায়তা করে। কারণ চন্দ্রের ঘর যে কোনো জিনিসের বিকাশে সহায়তা করে। মায়ের ঘর তো সন্তানের সব থেকে, একটা বাচ্চা অন্তত 8-10 বছর পর্যন্ত তার সব থেকে সেফেস্ট জায়গা হচ্ছে তার মায়ের কাছে। যে কোনো সমস্যা হলে প্রথম সে মায়ের কাছে চলে আসবে, এটা ন্যাচারাল প্রবৃত্তি, অন্যান্য পশু পাখিদের মধ্যেও থাকে, সেটা তার তার কাল অনুসারে থাকে আর কি, আর থাকে। তো সেই হিসাবে এই ঘরে তার পরিবৃদ্ধি ব্যাপক পরিমাণে হয়। মার সাথে তার একটা জন্মকালীন রিদম থাকে। আমি কিন্তু এটা জেনারেল বলছি, এর 5% ব্যতিক্রম আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। জেনারেল যেটা হয় যে তার প্রকৃতি, তার গুণ, হ্যাঁ, সেগুলো কিন্তু একদম জন্মের সময় থেকে তার মায়ের সাথেই তার মিল বেশি থাকে। আস্তে আস্তে সে বড় হয়, তার অন্যান্য গুণ, নেচার নার্চার থেকে যে গুণ পাচ্ছে, সেগুলোর সংমিশ্রণে সে একটা সেপারেট আইডেন্টিটি, তার একটা পার্সোনালিটি তৈরি হয়। এটা একটা কারণ। নাম্বার 4 হচ্ছে বৃহস্পতি আমাদের পরিবার। পরিবারের আইডেন্টিটি কি? পরিবারের আইডেন্টিটি তার একটা থাকার যোগ্য, ছোট হোক বড় হোক মাঝারি হোক, একটা বাসস্থান দরকার। তার পরিবারের একটা হাসি খুশি, একটা সুস্থ স্বাভাবিক এনভায়রনমেন্ট দরকার, যেখানে বেশ কিছু পরিবারের কোর মেম্বার আছে। তো তার জন্য গৃহ দরকার। তো যারা লগ্ন দেখে ছক দেখেন তারা দেখবেন যে লগ্নকে ব্যক্তি ধরা হয় এবং 4th হাউস তার গৃহ ধরা হয়।
আমি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। তো 4th হাউস গৃহ, তো গৃহ সুখ যেটা আছে, তো বৃহস্পতি ইজ আ প্ল্যানেট অফ প্রসপারিটি, নৈসর্গিক শুভ গ্রহ বলা হয় তাকে। তো সেই কারণেও ওয়ান অফ দ্য কজেস যে সেই বৃহস্পতি তো সন্তানেরও কারক, তাহলে পঞ্চম স্থানে এসেও শুভ ফল দেয়। অ্যাকচুয়ালি যদি খুব ডিপলি অথর্ববেদের এই অংশ পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানেই দুটো ঘরকেই এক্সল্টেড বলা হচ্ছে, অর্থাৎ চন্দ্রের ঘর এবং রবির ঘর, দুটো ঘরকেই বলা হচ্ছে। কিন্তু রবির ঘরে বলার ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম আছে, বলা যায় না সেই কারণে, কারণ এর মধ্যে কিছু তামসিক গুণ বেড়ে যায়। যে তামসিক গুণ বেড়ে যায় বলে যেটা চন্দ্রের ঘরে অবদমিত থাকে বা বাড়েই না, সেই কারণে চন্দ্রের ঘরকে মুখ্য রূপে ধরা হয়। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যাটার্নের অবস্থান। এই ঘর থেকে মনে রাখবেন বৃহস্পতি এবং শনি এখন যেটা নবাংশে একসাথে অবস্থান করবে, 3 তারিখ থেকে শনি এখানে প্রবেশ করে যাবে এবং 19 তারিখ থেকে বৃহস্পতিও কর্কটে ঢুকবে, তো নবাংশে দুজনে একই জায়গায় থাকবে, যেটাকে গুরু সৌরী যোগ হিসাবে বলা হয়, যদিও সেটা নবাংশে সৃষ্টি হবে। তো বৃহস্পতি এবং শনি দুটি এমন প্ল্যানেট যাদের অবস্থান আপনারা দেখবেন দুটো শনির ঘরকে বিং বাউন্ডেড বাই 2 জুপিটার্স রুম। কেন দেওয়া আছে? তার কারণ দুটো শনির ঘর স্পিরিচুয়ালিটি পরকাষ্ঠা, আর এমন কিছু মানুষ আছে সমাজে যাদের প্রভূত অর্থনৈতিক মানে ক্ষমতা রয়েছে। প্রভূত মানে দেখা যেতে পারে ছোটোখাটো কোনো দেশের সারা বছরের যে জিডিপির আছে, ছোটোখাটো মানে আমি ইউরোপের অনেক দেশের কথা বলে দিতে পারি, এরকম তার কোম্পানির বা তার টোটাল যে অ্যাসেট আছে তার থেকে অনেক গুণ বেশি, অর্থাৎ প্রত্যেক বছরে যে অ্যাসেট তৈরি হচ্ছে তার থেকে বেশি, এত পরিমাণ অর্থ তাকে দিয়েছে। সেটা কিন্তু স্যাটার্নই দিতে পারে, অন্য কোনো প্ল্যানেট দিতে পারে না কখনো। অনেকে রাহুর কথা বলতে পারে, সেটা সম্ভব নয়। তো সেই কারণে এই অর্থ কিন্তু আমি এরকম বহু মানুষকে দেখেছি, এই অর্থের কিন্তু একটা সিংহভাগ অংশ তারা ডোনেশনে ব্যয় করেন। আমি নাম বলে দিতে পারি এই মুহূর্তে, তাতে বিতর্ক সৃষ্টি হবে। আমার মনে হয় আপনারা আমার থেকে ম্যাটারটা অনেক বেশি জানেন। তারা ডোনেশনে ব্যয় করে, বহু মানুষ তাদের নিয়ে টিপ্পনী করে। এবার টিকা টিপ্পনী করা একটা মানুষের, তারা তো মহান মহান মানুষ নিয়োগ করেছেন, সেখানে এরা তো বলতেই পারে যে অনেক টাকা আয় করছে, সুতরাং তো করবেই, পাপ ধোয়ার জন্য এরকম এই সমস্ত কথাবার্তা মানুষ বলে। কিছু পাপ টাপ ধোয়ার জন্য করে না, এটা তাদের বেসিক নৈতিকতা থেকে করে এবং প্রচুর করে, যা আমরা মানে ভাবতেও পারবো না এরকম ধরনের। তো তারা বিভিন্ন ফাউন্ডেশন তৈরি করে কাজ করে, অনেক সময় গভর্নমেন্টকে দেয়, বিভিন্ন রিলিফ ফান্ডে তারা দেয়, প্রচুর পরিমাণে দেয় এবং সারা পৃথিবীতেই দেয় এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বৃহস্পতির যে দুদিক থেকে বাউন্ডেশনটা থাকে না, এই বাউন্ডেশনটা অ্যাকচুয়ালি যে কোনো কিছুর প্যারামিটার নির্দিষ্ট করে। দেখুন, যেদিকে মকরের দিকে বাউন্ডেশন আছে সেটা বৃহস্পতির মূল ত্রিকোণ, আবার যেদিকে মিনের বাউন্ডেশন আছে সেখানে আবার আমাদের মানে 11 নম্বর ঘর কুম্ভ হচ্ছে মূল ত্রিকোণ, অর্থাৎ দুটো মূল ত্রিকোণের মধ্যে ডিফারেন্স আছে। মূল ত্রিকোণ জেনারেল শনি, শনির মূল ত্রিকোণ জেনারেল বৃহস্পতি, সক্ষেত্রস্থ, এভাবে বাউন্ডেশনটা করা আছে। তার কারণই এই যে যারা ধরুন প্রচুর পরিমাণে যে মানিকে ছড়িয়ে দেবে পৃথিবীতে, সেটা যাতে প্রপার ওয়েতে ছড়ায়, প্রপার মেকানিজম এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে ছড়ায়, সেই জন্য বৃহস্পতির দ্বারা বাউন্ডেড আছে। ঠিক সেরকমই সে যদি স্পিরিচুয়ালি কোনো একটা উঁচু স্থান সে তার গুরু নির্দেশিত পথে সে যদি অ্যাচিভ করতে পারেন এবং তার যদি অনেক ফলোয়ার তৈরি করতে পারেন, তাহলে সেখানেও তার সেই ফিল্ট্রেশন প্রক্রিয়াটা প্রপার হতে পারে। সেই কারণেই এখানে দুদিকে জুপিটার দেওয়া আছে। তো জুপিটার এবং শনি যখনই মকরের ঘরে একসাথে থাকবে, মানে নবাংশে আমি বলছি একসাথে থাকবে, শনি তো মকর বলছি, কর্কটের ঘরে একসাথে থাকবে। শনি তো কর্কটের ঘরে জানুয়ারি মাসের প্রায় 3rd উইক অবধি থাকবে। বৃহস্পতি তো যাই হোক আপাতত বেরিয়ে যাচ্ছে,
ডিসেম্বরের 4 তারিখের পরে, কিন্তু শনি থাকবে। তার ফলে এরা দুজন একসাথে থেকে না ফাইন্যান্সিয়াল যে কনস্ট্রেইনস সেটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেবে। যেই জন্য আমি বলছিলাম যে আমাকে বহু মানুষ করেছেন যে এর প্রসপারিটি বা কতটা কি হতে পারে। আমি প্রথম কথা বলবো, এর প্রসপারিটি কিছুই হবে না। যতটুকুও হবে, যতটুকু আমি আপনাদের বলে যাচ্ছি শুনুন। বৃহস্পতি এবং শনি কর্কট রাশির নবাংশে অবস্থান করবে, রাহু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে কতদিন আমি বলেছি, সেটা হচ্ছে 21শে নভেম্বর পর্যন্ত। তারপরে রাহু নিজের নক্ষত্রে চলে আসবে, অবস্থান করবে। বুধ তার কার্যকারিতা হারাবে ফ্রম 24 অক্টোবর। তাহলে বৃহস্পতি অ্যাকচুয়ালি কর্কটের ঘরে ঢুকছে 19 তারিখ, তার 6 দিনের দিন বুধ তার কার্যকারিতা হারিয়ে ফেলছে। মানে কি সেদিনই হারিয়ে ফেলবে না, অল্প অল্প করে হারাতে যাবে, এবং সেটা 6 নভেম্বরের পরে সে আর ফল দেবে না। মানে আমরা যেটাকে বলি সমাজের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্লো, সেটাকে ক্লোজ করে দেবে, বন্ধ করে দেবে। আপনারা সারা পৃথিবীর শেয়ার মার্কেট, নিজের শেয়ার মার্কেট, মানে নিজের দেশের, পার্শ্ববর্তী দেশের সমস্ত জায়গা থেকে দেখতে পাবেন এর ফ্লো বন্ধ হয়ে যাবে, কমে যাবে। মানে সেটা অনির্দিষ্টকাল নয়, আবার ডিসেম্বর মাসের 2nd উইক যাবে, আস্তে আস্তে পরিস্থিতি আবার ঠিক হতে থাকবে। সুতরাং ভয় পাওয়ার মতন কিছু নেই, ফর দ্য টাইমিং এটা ঘটবে। আচ্ছা, 5th ডিসেম্বর 4th এবং 10th এবং 7th প্ল্যানেট, মানে 4th এবং 10th, দেখুন বৃহস্পতি কোথায় থাকবে, 4 এবং 10কে দেখবে, এবং তার সাথে 7th এবং 7th প্ল্যানেট, যেটা মানে সপ্তম ঘর কি শুক্র এবং উল্টো দিকের ঘর মঙ্গল, এই দুজনেই গন্ডগোলের স্টেটে থাকবে, ফল দেওয়ার মতন জায়গায় নয়। সেটা আমি শুক্রের আলোচনায় গত কালকে না পরশু দিনই বলেছি। তার ফলে জায়গাটা দুর্বল হয়ে থাকবে, ফল দেওয়ার মতন জায়গায় থাকবে না। গুরু অতিচারী থাকবে, অতিচারীর বৃহস্পতির পার্মানেন্ট ফল প্রদানের ক্ষমতা কম। আমি একটু আগে বলেছি পার্মানেন্টকে দুভাগে ভাগ করে বলেছি, একটা ফুল পার্মানেন্ট, একটা সেমি পার্মানেন্ট। বৃহস্পতি যে ফল দেয় সেটা সেমি পার্মানেন্ট, মোটামুটি 12 থেকে 30 বছরের ফল দেয়, আর শনি তার থেকে বেশি সময়ের ফল দেয়। তো সেই ফল প্রদানের ক্ষমতা এই যে 32 সাল পর্যন্ত যতগুলো ঘটনা ঘটবে সেখানে কিন্তু অপেক্ষাকৃত কম থাকবে আস্তে আস্তে। আচ্ছা, জলের ওয়াটার প্রপার ইউটিলাইজেশনের সময় করা যাবে না। এই যে অতিবৃষ্টি হচ্ছে, যে জলকে প্রপারলি ধরে রাখা, সেটা গরমকালের সময় ব্যবহার করা, ন্যাচারালি কিছুটা তো থেকেই যাবে। পুকুর আছে, প্রচুর পুকুর কাটা হয়, সেগুলোতে জল স্টোরেজ করে রাখার জন্য কাটা হয়, প্রচুর ক্যানেলে জল থাকবে, সেগুলো তো থাকবে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হবে সেই পরিমাণ বৃষ্টিকে আমরা ওয়েদার, জলবিদ্যুৎ উৎপাদন অথবা চাষবাসের ক্ষেত্রে তার ইউটিলাইজেশন করতে পারবো না, করতে দেবে না শনি, বৃহস্পতি নয়। তো সে যেহেতু করতে দেবে না, ফলে জলবিদ্যুৎ উৎপাদন এবং খাদ্যের প্রিজার্ভেশন সেটা কিন্তু কম থাকবে। ফলে আনাজ জাতীয় খাদ্য যেমন শস্য, সবজি, ফসল, ফলমূল, ইভেন ফুল, পুষ্প বস্তুর দাম বৃদ্ধি ঘটবে, অর্থাৎ এগুলোর ইনফ্লেশন থাকবে বাজারে, এবং দ্রুত পচনশীল হয়। এটা নারদ সংহিতায় পরিষ্কার বলা আছে, সেখান থেকে কোট করেছি। দ্রুত পচনশীল এখন স্বাভাবিক। এবার আপনারা দেখবেন বর্ষাকালে ফুলের মালা আনবেন, দেখবেন যে পরের দিন বা তার পরের দিন ফাঙ্গাস হয়ে যাচ্ছে, মালা ফেলে দিতে হয় নর্মালি। মিথুন কর্কটের জাংচারে, মিথুন এবং কর্কটের জাংচারে থাকবে বৃহস্পতি, 1 ডিগ্রির কম যাচ্ছে। ইনফ্লেশন বৃদ্ধি, টাকার দামে পতন, অনেক সময় টাকার দামের পতন না হয়েও
যে ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন আছে সেটা কিন্তু এ সময়, এটা কিন্তু আমাদের ভারতীয় প্রেক্ষাপটে বলছি না, বৃহস্পতি মানে শনি মানে গ্লোবাল ইফেক্ট, সারা পৃথিবীতেই অত্যন্ত পরিমাণে আপস অ্যান্ড ডাউনসের টাইমের মধ্যে দিয়ে এটা যাবে। তার সাথে কিছু মন্দবুদ্ধি উদয় হবে, যেটাকে বলা হয় ইম্যাচিওর মানে সেন্সিটিভিটি উদয় হবে। তারা ভাববে যে কোনো কিছু দ্রুত কোনো যুদ্ধকালীন পরিস্থিতি যেটা অলরেডি মিডল ইস্টে রয়েছে বা পূর্ব ইউরোপে ইউক্রেন রাশিয়ার মধ্যে রয়েছে বা আরও ছোটোখাটো জায়গায় স্কার্মিশ জাতীয় অবস্থায় রয়েছে, সেখানেও কিন্তু এরকম কিছু সিচুয়েশন তৈরি হতে পারে, মনে হতে পারে যে যুদ্ধবিগ্রহ করে জিনিসটা মিটবে। কিন্তু এই সময় যুদ্ধবিগ্রহ করলে সেটা কিন্তু লং স্ট্যান্ডিং হয়ে যাবে যদি শুরু হয়। এবং লং স্ট্যান্ডিংয়ের থেকেও দেখা গেল 20 দিন যুদ্ধ হলো, কিন্তু এত পরিমাণে অর্থ সে টেনে নিল, দেখা গেল যে সেই যুদ্ধটা করার তো কোনো মূল্যই রইল না, উপরন্তু সেই দেশের অর্থ ব্যবস্থা পঙ্গু হয়ে পড়ল। তো সেই ধরনের কিন্তু চান্স ভীষণ আছে। মানি কিন্তু এ সময় ডিফাং হয়ে যাবে টোটালি। বারবার আমি সেই জন্য 2 মাস আগে থেকে আপনাদের বলার চেষ্টা করেছি যে যা পাবেন মানি রেখে দেবেন এবং কেউ কোথাও ঘুরতে গেলে কন্টিনজেন্সি নিয়ে যাবেন। আমি কিন্তু বারবার এখনও বলছি, আমি এখনও মানে অক্টোবর মাস যায়নি, আমি ভেবেছিলাম যে পুজোর আগে আর অনুষ্ঠান করব না, কিন্তু করছি এই কারণেই ফিজিক্যাল কজে। তো যাই হোক, আমি আপনাদের বলে রাখছি যেখানেই যারা ঘুরতে যান বিশেষত সেটা যদি অতি বৃষ্টি হয় যে সমস্ত জায়গায়, মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে, মেঘালয়ে, চেরাপুঞ্জি, আসাম বা ধরুন আমাদের সিকিম, দার্জিলিং, ভুটান, নেপাল বা ধরুন ওদিকে উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু কাশ্মীর, এসব জায়গায় যারা ঘুরতে, ইভেন ইউপিতেও যারা একটুখানি নর্দার্ন ইউপির দিকে যাচ্ছেন, তরাই অঞ্চলের দিকে যাচ্ছেন, সেখানে কিন্তু কিছু টাকা পয়সা, ওষুধ সামগ্রী এবং কিছু শুকনো খাবার অবশ্যই নিয়ে যাবেন, কারণ বৃষ্টিপাতের কিন্তু প্রবল যোগ আছে, হেভি বৃষ্টির যোগ রয়েছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, যেসব জায়গাতে সমস্যা তৈরি হবে সেগুলো আর একটুখানি বলে দিই। এই সময় শালীনতার অভাব, যেটা বারবার বলি আমি, এ সময় বেশি লক্ষ্য করা যাবে। কথাবার্তায় ডমিনেন্স, অর্থাৎ যে যেখানে যতটা পারবে আমাদের অন্যকে, যে একটু দুর্বল তাকে ডমিনেট করে তাকে দিয়ে অনেক কিছু ধরুন কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে বলছি, মানে গ্লোবাল পলিটিক্স বেশ উন্মাদনার একটা চরম শিখরে পৌঁছাবে অন্তত এই বছরের জন্য। কত দূর সময়? 5ই ডিসেম্বর হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম, তারপরেও আরও 7-10 দিন সময় শুড বি টেকেন। আচ্ছা, ফ্লাড, সুনামি, আমি সুনামির মতো আপনাদের একটা টাইম বলে দিয়েছিলাম, সেই টাইমটা সেটা হচ্ছে একদম অক্টোবর মাসের এন্ড থেকে বুধ যেদিন ডাইরেক্ট হবে 29 তারিখ নভেম্বর, তারপরে আরও 9 দিন, মানে ডিসেম্বর মাসে 7-8 তারিখ পর্যন্তের মধ্যে বৃহস্পতিরা পুনরায় মিথুনে ঢুকবে এবং সর্বোপরি শনি ডাইরেক্ট হবে। একাধিক প্ল্যানেটের শিফটিং আছে সে সময়, সেই সময় পর্যন্ত এটা থাকবে। ভাঙন, নদীর পথ পরিবর্তন, নদীর প্রচুর ভাঙন দেখতে পাবেন এ সময়, প্রচুর পুরনো বাঁধ বা ধরুন লক গেট, এরকম এত জলরাশি বৃদ্ধি পাবে। এবং সেটা আমাদের এই মায়ের যে পুজো হচ্ছে এর নবমীর থেকে আপনারা মোটামুটি এই মাসের প্রায় সিংহভাগ সময় দেখতে পাবেন, প্রচুর জলরাশি বৃদ্ধি পাবে এ সময়। তো সেটা নদীর পথ পরিবর্তন, দেশের মধ্যে এমন হতে পারে নদী নিয়ে দুটো দেশের মধ্যে সমস্যা রয়েছে, আমাদেরও আছে, সমস্ত পৃথিবীর প্রায় সব দেশের মধ্যেই আছে। তো
সেই জায়গায় অনেক বেশি প্রভাব বা সেগুলো ইন্টারন্যাশনাল ফোরামে চলে যাওয়া, এরকম একাধিক খণ্ডে যে যে দেশগুলোতে ইন্টারনাল ক্ষমতা ধরুন খুব দুর্বল হয়ে পড়েছে, সেখানকার দেশের সাংবিধানিক বা অন্যান্য দেশের কাঠামো অনুসারে সেগুলোর একেবারেই খুব মজবুত জায়গাতে নেই, সেখানে ডেমোক্রেসি হয়তো সেভাবে নেই, মানুষের রিপ্রেজেন্টেশন নেই, মানুষের নর্মাল যে বক্তব্য আইনসভায় গিয়ে কথা বলার লোক নেই, তো সেরকম যেগুলো অটোক্রেটিক জায়গা রয়েছে বা যেখানে যে মানুষের যে বলবার যে জায়গা সেগুলোকে ভীষণ পরিমাণে শ্রিঙ্কেন করা হচ্ছে, এরকম জায়গায় কিন্তু খুব বড় রকম সমস্যা তৈরি হতে পারে এবং সেটা ভিজুয়ালাইজড হবে। বিভিন্ন সিভিল ওয়্যার জাতীয় সমস্যাও কিন্তু হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। তবে মনে রাখবেন, শনি এবং বৃহস্পতি যখন কোনো ঘটনা ঘটায় সেই ঘটনার সাথে কিন্তু ন্যাচারাল জাস্টিস খুবভাবে যুক্ত থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। মনে করুন যে একটা বাড়ি দিয়ে বলছি, কোনো বাড়িতে সুস্থ একটা পরিবেশ, কোনো দুষ্ট লোক এসে সেখানে একাধিক মানুষের মধ্যে বিরোধ দেখানোর চেষ্টা করলো, সেটা হয়তো একদিন দুদিন হতে পারে, কিন্তু লং রানে সেটা হবে না। সেটা যদি এই দুটো প্ল্যানেট দ্বারা ঘটিত হয়, অন্য প্ল্যানেট দ্বারা ঘটিত হলে সেটা ঘটে যেতে পারে, বা এই প্ল্যানেটের সাথে যদি রাহু কেতুর কোনোভাবে কম্বিনেশন থাকে তাহলে ঘটে যেতে পারে, কিন্তু ন্যাচারালি সেটা ঘটে না। মানে যদি আপনি ইতিহাস থেকেও বিভিন্ন রকম ঘটনা প্রবাহ দেখেন, 14 সালেও যখন বৃহস্পতি এখান দিয়ে পাস করেছিল, 15 সালের প্রায় এপ্রিল মার্চ মাস পর্যন্ত সম্ভবত, সেই সময়ও কিন্তু দেখা গেছে, যদিও সে সময় বৃহস্পতি অতিচার গতিতে ছিল না এবং শনি সে সময় বিশাখা নক্ষত্রে ছিল, তারপরে ফেব্রুয়ারি মার্চ মাসের পরে 15 সালে সে বৃশ্চিক রাশিতে ট্রান্সফার করে গিয়েছিল। যাই হোক, বিভক্তিকরণ ঘটবার জায়গা রয়েছে, এসেনশিয়াল বস্তুর দাম বৃদ্ধি ঘটবে, মেডিসিন বা যেগুলো খুব ইমার্জেন্সি মেডিসিন, খুব বিরল রোগের জন্য ব্যবহৃত হয়, সেগুলোতে দাম বৃদ্ধি ঘটবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এখন যেটা চলছে আর কি, ট্যারিফ ওয়্যার, বিভিন্ন রকম নেগেটিভ থট, কোনো আমাদের দেশের কোনো বিরুদ্ধ দেশের কোনো জায়গাকে কেউ মদত দেওয়ার মানে হচ্ছে আমাদের কিছুটা কোণঠাসা করবার চেষ্টা করা, এরকম ধরনের বোকার মতন কাজ পৃথিবীর বিভিন্ন বোকা রাষ্ট্রনেতারা করতে পারে। এত বড় কথা এই কারণেই বলছি, কারণ 150 কোটির কাছাকাছি লোককে কেউ ইগনোর করতে পারে না, একমাত্র ঈশ্বর পারে, অন্য কেউ পারে না। পৃথিবীর প্রত্যেক 5.5 জন লোক পিছু একজন ভারতীয়, সুতরাং সেটাকে কখনো ইগনোর করা যায় না। এবং আমাদের দেশের যা ডোমেস্টিক প্রোডাকশন আছে খাদ্যের, পৃথিবীর খুব কম দেশে এতটা প্রোডাকশন আছে, যেখানে নিজেদের দেশের খাদ্যেই অলমোস্ট সারা দেশের মানুষকে দুবেলা পেট ভরে খেতে দেওয়া যায়, এত বড় বরদান পৃথিবীর খুব কম দেশে আছে। সুতরাং একে কখনো ইগনোর করা, যাকে ঈশ্বর একটা জায়গা দিয়ে পাঠিয়েছে, এত খণ্ড বিখণ্ডের পরেও, বিভিন্ন রকম ধাপে বিভিন্ন রকম ঘটনা ঘটার পরেও যে পরিমাণ ফার্টাইল জায়গা আমাদের দেশে আছে, তাকে কেউ যদি একমাত্র মানে অসুস্থ মানসিকতার লোক না হন, তিনি কখনোই ইগনোর করতে পারবেন না। কারণ আমরা যদি কারোর সাথে বাণিজ্য না করি, খুব গরিবও হয়ে যায়, আমরা কেউ না খেতে পেয়ে থাকবো না, এটা সম্ভব নয়। খাদ্য সবার মেন জিনিস, এবং সেটা আমাদের দেশে একদম পর্যাপ্ত পরিমাণে প্রোডাকশন হয়। আর সেই জন্যই তো ওই ছোট ছোট দেশগুলোর ওই তৎকালীন সময় আমরা এখন একটা দুটো এরকম চোর ডাকাত দেখে এরকম করি, আর ওরা যে এত জিনিস চুরি করে নিয়ে চলে গেছে। আপনি দেখবেন কখনো, এই প্রসঙ্গে বলি যে ব্রিটেনে ব্রিটেন বা ইউরোপে মোস্টলি যে যত ইনভেনশন হয়েছে, তার একটা বড় জায়গা সময় দেখবেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারত থেকে প্লান্ডারিং করে গেছে, যথেচ্ছাচার প্লান্ডারিং করে গেছে, ঠিক আছে, সেই সময়ে দেখবেন ওদের দেশের
বিজ্ঞানেরও গবেষণা বেড়েছে, অর্থাৎ আমাদের পয়সাতেই বিজ্ঞানের গবেষণা করেছে। এরা এত বড় মানে মানে খুব এত নিকৃষ্ট প্রজাতির প্রাণী, যারা অন্য দেশ থেকে লুটে নিয়ে যাওয়া একটা হিরে বা একাধিক আমাদের দেশের জিনিস, সেটা ওদের দেশের রানী এখনো ব্যবহার করে মাথার উপরে। হ্যাঁ, তো আপনি ভাবুন কতটা পরিমাণ। আমরা যখন সাধারণ কোনো লোককে বলি যে এ নিয়ে গেছে, ও নিয়ে গেছে, আমরা কখনো চিন্তা করি যে কি পরিমাণ বস্তু নিয়ে গেছে এবং কত দূর থেকে। তখন তো মিডল ইস্ট দিয়ে আসা যেত না, কারণ তুর্কি সাম্রাজ্য ছিল, মিডল ইস্টে পথ বন্ধ করে দিয়েছিল, ওদের জাহাজ দিয়ে ঘুরে ঘুরে সেই দক্ষিণ আফ্রিকা দিয়ে এত বড় দূরত্ব আসতে হতো। এবং শুধু ইংরেজরা নয়, তাদের সাথে ডাচরা এসছে, পর্তুগিজরা এসছে, ড্যানিশরা এসছে, ফ্রান্সরা এসছে। ফ্রান্সদের একমাত্র দেশীয় সংস্থা ছিল, মানে সরকারি সংস্থা ছিল, সেই জন্য ফ্রান্স বেশি দিন যুদ্ধ করতে পারেনি ইংরেজদের সাথে, কিন্তু ইংরেজরা বরাবরই বেসরকারি। তো যাই হোক, তো তার ফল এখন ভোগ করছে। যত ডিস্টারবেন্স ওরাই তৈরি করে দিয়ে চলে গেছে, এখানে কোনোদিন কোনো ডিস্টারবেন্স ছিল না খুব একটা। তো যাই হোক, সেগুলোর এখন ম্যাল এফেক্ট হয়, অ্যাজ মানে যেরকম বীজ বপন করে হয়েছে সেরকম শস্যও কাটতে হবে। তো আমাদের সেগুলোর ওয়ান অফ দ্য কজেস, আমরা ইনোসেন্ট হওয়া সত্ত্বেও আমাদের বহু কষ্ট সেই জন্য পেতে হয়। আমাদের দেশের মধ্যে নর্দার্ন সাইড, বোথ নর্থ ওয়েস্ট এবং নর্থ ইস্ট দুটো সেকশনই কিন্তু এই সময় সেন্সিটিভ থাকবে, কারণ কর্কট যে অংশকে শো করে সেটা মূলত এই অংশটি, তার সাথে শনি আছে নবাংশে বসে, এবং শনি 1 ডিগ্রির থেকে নিচে নেমে আসবে নভেম্বরের ফার্স্ট উইকের পরে। তো সেদিক থেকেও বিষয়টি আরও বেড়ে যাবে। আচ্ছা, যে সমস্ত জায়গায় সামান্য একটু ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, সেগুলো হচ্ছে টু সাম এক্সটেন্ট এডুকেশন সেক্টরে, বিভিন্ন রকম ল রিলেটেড জায়গা, যেটা আমি একদম শুরুতে বললাম, ব্যাংকিং এবং ব্যাংকিং লজ, বা ধরুন শেয়ার মার্কেটের যে জায়গায় বিভিন্ন ল ফ্রেমিং বডি রয়েছে, সেবি রয়েছে বা অন্যান্য রয়েছে, সেখানে হবে। বিভিন্ন রকম টেকনোলজিক্যাল পার্সপেক্টিভে ডেভেলপমেন্ট আসবে, কারণ মিথুনের ঘরকে ইনক্লুড করে নিচ্ছে থার্ড হাউসকে, এবং সেই থার্ড হাউসের লর্ড সে কিন্তু এন্ড অফ দ্য নভেম্বর এবং ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত সে তুলা রাশিতে থাকবে, মধ্যেখানে বকরি হয়ে তুলাতে নেমেও আসবে। তার ফলে কিছুটা সে কমিউনিকেশনের জায়গাকে ইমপ্রুভ করবে, তার ফলে ইনফরমেশন টেকনোলজি, বিভিন্ন রকম সফটওয়্যার রিলেটেড জায়গা, ভিএফএক্সের জায়গা, সিনেমা থিয়েটারের জায়গা বেটার আছে। আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত বিভিন্ন কৃতি মানুষ সারা পৃথিবীতে, যাদের বয়স একটু বেশি মানে আমাদের অ্যাভারেজ আয়ুর থেকে অনেক কম, মানে আমি বলবো 58 ইয়ার্স ওল্ড, 58 বছরের বেশি, এমন কিচ্ছু বয়স নয়, কিন্তু অনেক দিন কাজ করছে এবং বেশ স্বনামধন্য। সেরকম মানুষ যারা আছেন তাদের এ সময় একটু সাবধানে থাকবার দরকার আছে। যেগুলো হেভি মানে প্রাইসড মেটাল আর কি, গোল্ড আছে, সিলভার আছে, সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি পাবে, এবং সিলভারের দামেও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে, সেটা অন্তত বৃহস্পতির মার্গী গতি থাকাকালীন। তো সেই ব্যাপারেও যারা এগুলো কেনেন বা এগুলোর প্রতি ইন্টারেস্ট আছে কিনতে পারে সেই অনুসারে। আর একটা জিনিস বলবো লাস্ট, বিভিন্ন জলজ জায়গায় যারা কোস্টাল এরিয়ায় ঘুরতে যান, বা সেখানে না বিভিন্ন ডেইলি রিপোর্ট দেয়, বা সেখানে আপনারা গুগল থেকেও রিপোর্ট দেখতে পাবেন সে সমস্ত এরিয়াতে, যদি একটু ওয়েল নোন জায়গা হয় সেখানে একটু দেখে নেবেন, বা অমাবস্যা পূর্ণিমা বা একাদশী আছে কিনা, জলস্রোত কতটা পর্যন্ত চলে আসতে পারে, কারণ জল কিন্তু তার তট ভেঙে সে একটু স্থলের দিকে ঢুকে আসবে, এবং দ্য প্রসিডিওর হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, এবং সেটা কন্টিনিউ থাকবে
ডিসেম্বরের 8 তারিখ 9 তারিখ পর্যন্ত। একটু কেয়ারফুল থাকবেন শরীর স্বাস্থ্য সব দিকেই, এবং খাদ্য খাওয়ার সময় প্রপারলি কিন্তু তার মানে নির্বীজকরণ স্টেরিলাইজেশন সেটা যেটা করে সেটা আর কি করে খাবেন। আমি একটু লগ্নভিত্তিক ফল বলে দিচ্ছি। আমি লগ্নভিত্তিক ফল বলার আগে আপনাদের কয়েকটা জিনিস বলে নিই। অনেকে জেনারেল জায়গাটা শোনে না যে এতক্ষণ ধরে বগর বগর করছে, সুতরাং কারোর হয়তো ইন্টারেস্ট অতটা থাকে না। কিন্তু বিষয় হচ্ছে আমি যে ফলই বলবো না সেই ফল কিন্তু একটা অ্যাভারেজ হরোস্কোপে, অ্যাভারেজ মানে যার যার ছকের বলবত্তা অ্যাভারেজ, মানে প্ল্যানেটের স্ট্রেংথ অ্যাভারেজ, প্ল্যানেটের পোস্টিং অ্যাভারেজ, নবাংশ দৃক্কান, দ্বাদশাংশ, দশমাংশ, ষোড়াংশ সব কিছুতেই অ্যাভারেজ, ইভেন দশা এবং পাম অ্যাভারেজ। এরকম মানুষ, যেটা সংখ্যাগরিষ্ঠ সমাজের মানুষ, প্রায় 75 থেকে 80% মানুষ, তাদের ক্ষেত্রে বলে দিই এই যে তুঙ্গস্থ ফল বলবো সেগুলো কিন্তু সবই বিলো দ্যান দ্য অ্যাভারেজ, যেগুলো পজিটিভ ফল বলবো। আর যেগুলো নেগেটিভ ফল বলবো, স্পেশালি আমি নেগেটিভ জায়গায় প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক্যালি হেলথের জায়গা বলে দেবো। তো যেহেতু কালপুরুষের এখন একদম একাদশ এবং দ্বাদশের যোগসূত্রে শনি রয়েছে, এবং সেই শনিকে বৃহস্পতি দৃষ্টি দেবে এখানে প্রবেশ করা মাত্র, এবং নবাংশে তারা একত্রে অবস্থান করবে, সুতরাং হেলথ এখানে একটা প্রিডমিনেন্টলি বড় ফ্যাক্টর আর কি হতে চলেছে। সুতরাং আমি সেটা স্পেসিফিক্যালি বলবো, সেই জায়গাটায় আপনারা বেশি একটু ইম্পর্টেন্স দেবেন। স্পেশালি কারোর যদি পূর্বে থেকেই সেই রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কোনো রকম ডিলে করবেন না এই সময়টা। হ্যাঁ, তাহলে কিন্তু অর্থ খরচ বাড়তে পারে, নেগেটিভ দশায় হলে ব্যাপারটা কিন্তু অনেকটা বিস্তৃত হতে পারে। কোনো ভয়ের ব্যাপার নেই, সময় আর কি চিকিৎসকের পরামর্শ নেবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই এই সময় প্রপার্টি, ভেহিকেল এবং নতুন কর্মের যোগের একটু বেটারমেন্ট শো করছে, এবং বাড়িতে টু সাম এক্সটেন্ট একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ লক্ষ্য করা যাবে। যদিও আত্মীয় সমাগম যা হবে তাদের মধ্যে অনেকেই নেগেটিভ ক্রিটিসাইজ করতে পারে, কারণ নবাংশে আপনার অ্যাসেন্ডেন্টের উপরে রাহু আছে, তো ক্রিটিসাইজ করতে পারে। তথাপি মোটের ওপরে পরিস্থিতি বেটার থাকবে। ইনসাবঅর্ডিনেশনে কখনোই যাবেন না, বিশেষত 11ই নভেম্বরের পর থেকে, যখন বৃহস্পতি বকরি হয়ে যাবে, আর হেভি কাজের প্রেশার কিন্তু আপনার উপরে আসবে। ব্লাড প্রেশার এবং এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যা থেকে কিন্তু সাবধান থাকবেন। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই প্রপার্টি ইনহেরিটেন্স থেকে আসার কিন্তু কিছুটা যোগ এখানে দেখা যাচ্ছে, এবং এখানে একটি সমস্যা তৈরি হতে পারে যদি পরিবার অত্যন্ত বড় হয়, সিবলিংসদের সাথে, ভাই বোনদের সাথে মতান্তর হতে পারে। যদি ভাই বোন না থাকে তাহলে দেখা যেতে পারে ডকুমেন্টেশনে কোথাও সমস্যা হতে পারে, অর্থাৎ ইদার ডকুমেন্টস অর সিবলিংস, মতের বা বিভিন্ন যে ভাগ বাটোয়ারার ক্ষেত্রে যে শর্তগুলোর উপরে ভাগ বাটোয়ারা হয় সেখানে কিন্তু একে অপরের বিপরীতধর্মী মত এখানে কিন্তু অ্যাক্টিভ হতে পারে, যার ফলে বিষয়টি ভণ্ডুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জেনারেল মতান্তর মানে ইডিওলজি ভিত্তিক সিবলিংসদের ভেতরে এ সময় কিন্তু থাকবে। পরিণতিবিহীন মানে অ্যাবোর্টিভ প্রচুর অফিসিয়াল ভ্রমণ এ সময় তৈরি হতে পারে। বেশ কিছু ব্যর্থ কনভিকশন, হয়তো কেউ আপনাকে কোনোভাবে লেগ পুলিং করছে অফিসে, আপনার হয়তো মনে হলো একদিন তাকে গিয়ে আমি হয়তো খুব একটা এসপার ওসপার কিছু করব, বাড়ি থেকে অনেক চিন্তা করে গেলেন, অফিসের দিকে যত অগ্রসর হবেন দেখবেন আপনার স্পৃহা আস্তে আস্তে কমতে থাকছে, এবং যখন তার সামনে দাঁড়ালেন তখন দেখলেন যে হেসেই তার সাথে কথা বলছেন, অর্থাৎ ব্যাপারটা সেডিমেন্টেড হয়ে যাবে, বা যদি বলে দেন সেটা কিন্তু অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে, মানে বিষয়টি আপনার দিক থেকে অন্য প্ল্যাটফর্মে চলে যেতে পারে। নেইবারদের সঙ্গেও কিন্তু মতভেদ তৈরি হতে পারে, বিশেষত আপনি যদি
খোলা জমিতে থাকেন, মানে আপনার চারপাশে যদি জমি থাকে একদম, যেখানে গাছপালা আছে, পাঁচিল আছে কিন্তু তা সত্ত্বেও গাছপালা আছে, সেখানে বেশি হওয়ার যোগ রয়েছে। কিডনি এবং লিভার দুদিকেই নজর রাখবেন। বয়স যদি 50-এর বেশি হয় তাহলে প্রস্টেটের দিকেও কিন্তু নজর দেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু টু সাম এক্সটেন্ট একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভেন্ট এ সময় কিন্তু শো করছে, মানি আসার যোগ শো করছে। বুধ বক্রি হওয়ার আগে পর্যন্ত, বুধ বক্রি হবে 10 তারিখ, 10ই নভেম্বর। আমরা মোটামুটি 6 তারিখ পর্যন্ত ধরেছি বুধ স্ট্যাটিক হওয়ার আগে পর্যন্ত। ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনি বেশ কিছুটা এই সময় বেনিফিটেড হবেন, সাবজেক্ট টু আপনার ছকের স্ট্রেংথ। পরিবারের ইন্টিগ্রিটি এবং সহৃদয়পূর্ণ আবহাওয়া দেখা যাবে পরিবারের সদস্যদের মধ্যে। সন্তানদেরও বেটার গ্রোথ দেখা যেতে পারে, তারা যদি অ্যাডলোসিন গ্রোথের বেশি ওপরে থাকে, এবং প্রসপারিটিও থাকবে। আমাদের যে পারিবারিক, সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক যে বৃত্ত থাকে, সেই বৃত্তের কিন্তু এ সময় বৃদ্ধি এবং সৎপ্রয়োগ ঘটবে। সাডেন কিছুটা মানি গেইন কিন্তু হতে পারে। সাডেন মানি গেইন মানে আপনারা লটারি বা এরকম কিছু ভাববেন না, তার মানে এটা নয় লটারি হবে না, হয়তো দেখা যেতে পারে কোনো টাকা আটকে ছিল সেটা আপনার হাতে আসলো। আমি বারবার বলছি, বৃহস্পতি কিন্তু স্পেকুলেটিভ মানির থেকে অনেক বেশি, যদিও 9th হাউস সে তার ফেট স্থানকে নির্দেশ করে কালপুরুষের, তবুও সে কিন্তু নর্মালি তার লেজিটিমেট ডিমান্ডকেই সে কিন্তু অনেক বেশি রাখে, যদি আপনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় তো ভাব অনুসারে। শরীরের ক্ষেত্রে বলবো প্যানক্রিয়াস এবং লিভার এবং বাম দিকের কিডনির দিকে নজর রাখবেন। যদি ফিমেল হন তাহলে ওভারি পোর্শনে নজর রাখবেন। কর্কট লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি টু সাম এক্সটেন্ট রিলিজিয়াস জার্নি। আমি বারবার দেখবেন আমি রিলিজিয়াস কথাটা ব্যবহার করছি, নট স্পিরিচুয়াল। নর্মালি কিন্তু আমি রিলিজিয়াস শব্দ খুব একটা ব্যবহার করি না, কিন্তু এক্ষেত্রে করছি কারণ সেটি এক্ষেত্রে প্রয়োগ আছে। মানে এক্ষেত্রে আপনি খুব খুব কোর লেভেল আপনি ঈশ্বরের জায়গায় কিন্তু পৌঁছানোর মতন ছক এই মুহূর্তে, যারা আগে থেকে আছেন তারা তো ঠিক আছে, সিস্টেমের মধ্যে আছেন, নতুন করে পৌঁছানোর জন্য কিন্তু এখানে যোগ অপেক্ষাকৃত কম আছে, তবে তার আগের সিঁড়িটা পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। তো রিলিজিয়াস জার্নি এবং স্টুডেন্টদের জন্য বেটার টাইম আছে, রেকগনিশন বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি হবে, জেনারেল গ্রোথ অ্যান্ড প্রসপারিটি, বিবাহ, সন্তান এবং জেনারেল জার্নিও এক্ষেত্রে শো করছে পরিবারের সকল একত্রিতভাবে। কোনোভাবে যদি রাহু বা কেতু যদি আপনার অ্যাসেন্ডেন্টের উপরে বসে থাকে এবং সে যদি বুধের নক্ষত্র ব্যতিরেকে থাকে, মানে হয় পুনর্বসু অথবা পুষ্যা নক্ষত্রে থাকে, তাহলে যে গ্রোথের কথা আমি বললাম সেটা 1/3 দেবে, কিন্তু কম দেবে। শরীরের ক্ষেত্রে ব্লাড সুগার এবং ডান দিকের কিডনি প্রস্টেটের দিকে নজর রাখবেন। আর ডান দিকের লাং। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই হাই এক্সপেন্ডিচার থাকবে, তবে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসে এক্সপেন্ডিচার হতে পারে, সেটা ডোনেশন হতে পারে, বা ধরুন কোনো মাঙ্গলিক কার্যে কোনো মন্দিরের সংস্কার হচ্ছে, আপনি হয়তো এলিজেবল, আপনাকে সেই কর্তৃপক্ষ হয়তো বললেন, আপনি সেটির জন্য একটা দান দিলেন। তো সেই রকম ধরনের কিন্তু বেটার কাজে আপনি দিতে পারেন, বা কিছু মানুষের খাওয়া দাওয়ার জন্য হয়তো 1 সপ্তাহর খাওয়া দাওয়ার ব্যবস্থা মূল্য বাবদ একটা টাকা আপনি হয়তো ধরে তাকে দিলেন। বাচ্চাদের বইপত্র বা পোশাক আশাকের জন্য বা ওষুধপত্রের জন্য খরচ করলেন, সেই ধরনের যোগও কিন্তু আছে। নেগেটিভ জায়গা যেটা আছে সেটা হচ্ছে আত্মীয় স্বজন বা নিজের জন্য কিন্তু শারীরিক জায়গায় হঠাৎ করে অবনমন ঘটতে পারে, কারণ জন্মকালীন মানে স্যাটার্ন নবাংশে এবং স্যাটার্নের পজিশন 9th আছে। দেখবেন রবি এবং শনি নিজের মূল ত্রিকোণ থেকে নবমে তুঙ্গ হয় সবসময়, এক্সল্টেড হয়। রবি মঙ্গলের ঘরে, শনি শুক্রের ঘরে, বিপরীত থাকে সবসময়। তো তার একটা নির্দিষ্ট কারণ আছে, কারণ শনি কিন্তু নবম ভাবের কারকতা বহন করে না, রবি করে। পিতা পিতৃব্য তার বহন করে, কিন্তু শনি করে না।
তো এক্ষেত্রে যেটা প্রবলেম হবে, স্যাটার্ন থেকে, স্যাটার্ন যেহেতু 9th হাউসে আছে, নবাংশ থেকে বেসিক শনি, সেহেতু হেলথের দিকে কিন্তু ভীষণ নজর রাখবেন, স্পেশালি পাচন তন্ত্রের উপরে, লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, সমস্ত কিছু শরীরের যতগুলো যন্ত্র পাচনে সাহায্য করে, পাচকতন্ত্র হিসাবে কাজ করে, ডাইজেস্টিভ অর্গান মেজর এবং এক্সক্রিয়েশনের পোর্শন, সেটার প্রতি কিন্তু খুব নজর দেবেন। কোনো সমস্যা হলেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। রাতের দিকে যদি প্রেশারে ফ্লাকচুয়েশন করে তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। সন্তানের পড়াশোনার জন্য কিন্তু এ সময় একটু এক্সপেন্ডিচার বৃদ্ধি হতে পারে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, টু সাম এক্সটেন্ট প্রফিটেবল টাইম আছে। বন্ধু বান্ধবের সৎসংগতি বা পরামর্শে কিছু প্রপার্টি লাভ হতে পারে, কিন্তু মুখ্যত এই প্রপার্টি কিন্তু ইমুভেবল প্রপার্টিকে শো করছে না। এটা কিন্তু মুভেবল প্রপার্টি, কোনো টাকা কোথাও রাখা বা কোনো প্রেসিয়াস মেটাল কেনা, এরকম ধরনের কোনো যোগ এ সময় দেখাচ্ছে। কোনো মনোরম স্থানে ভ্রমণের যোগ আছে, বিবাহের যোগ আছে, প্রেম, প্রণয় এবং সন্তানের গ্রোথ এই সময় কিন্তু যথেষ্ট ভালোই দেখাচ্ছে। এবং বিশেষত যারা কোনো সম্পর্কে অলরেডি আছেন তাদের কিন্তু বৃহস্পতির মার্গী দশা পর্যন্ত, বেশি দিন নয়, 20-22 দিনের, অন্তত 6th নভেম্বর পর্যন্ত কিন্তু সময় আপনার ফেভারে থাকবে। সেটাকে ব্যবহার করতে পারেন আর কি পজিটিভ জায়গায়। জেনারেল গ্রোথ এবং ডেভেলপমেন্ট শো করছে। এডুকেশনের জায়গায়ও কিন্তু বিশেষত কোনো ধরুন কর্মবৃত্তিক আপনি ম্যানেজমেন্ট করবেন, হয়তো কোম্পানি আপনাকে বলছে আপনার একটা ম্যানেজমেন্ট করে নিলে বেটার প্রোফাইল আসতে পারে, আপনার স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, স্টেটাস ইনক্রিমেন্ট হতে পারে, আপনি সেরকম করে নিলেন। এই সংক্রান্ত যোগও কিন্তু এ সময় খুব ভালোভাবে দৃষ্ট হচ্ছে। তবে স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু মেনে চলবেন, ইভেন ইনলজের সাথেও। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, কর্ম, ব্যবসা বা সেলফ এমপ্লয়মেন্ট, হুইচ এভার, সেখানে কিন্তু সমস্যা দেখা দেবে। লট অফ কনস্ট্রেইনস উইল বি কামিং। এবং সেখানে একমাত্র শুক্র, সে যেহেতু একদম শুরুর দিকে, সে দ্বাদশে বসে থাকবে, নিচ থাকবে অন্তত 2রা নভেম্বর পর্যন্ত। তার ফলে প্রথম দিকের সমস্যা তৈরি হবে, পরের 2-3 দিন সে মঙ্গলের নক্ষত্রে ভেনাসে লিব্রাতে থাকবে, তারপরে আবার এরা বকরি হয়ে যাবে। তার ফলে আপনি কিন্তু এই দশার মূলভূত যে পজিটিভ ইফেক্ট সেটা কিন্তু খুব একটা পাবেন না এক্ষেত্রে। আচ্ছা, গৃহ পরিবেশে একটু থমথমে ম্যাটার থাকবে, সবার মধ্যে একটু অতিরিক্ত সিরিয়াসনেস বা ইস্যু ভিত্তিক বিষয়ে তারা কথা বলবে, প্রপার বাক্য সংযোগ দেখা দেবে না, নতুন ব্যবসা, খরচ বেশি, এবং পিতার স্বাস্থ্যের জায়গায় কিন্তু নেগেটিভ শো করছে। এটা পিতা না হয়ে আপনার ফাদার ইন লও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একই প্রকার শো করছে। যদি দেখা যেতে পারে যে আপনি কোনো মেল ক্যারেক্টার এবং আপনি আপনার শ্বশুরবাড়ির সমস্ত যাবতীয় বিষয়গুলো সামলান, তাহলে এ সময় তার স্বাস্থ্যের বিষয়ে নজর দেবেন। এ সময় সন্তানের সাথে কিন্তু ভীষণ রকম ইডিওলজিক্যাল ডিফারেন্স হবে। শনি এবং রাহুর মধ্যে ডিফারেন্স 10 ডিগ্রির নিচে নেমে আসবে, নিচে নয় 10 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। দ্যাট ইজ এনাফ ফর ক্রিয়েটিং এনি কাইন্ড অফ মেস। তো সেটি আপনি খুব সন্তর্পণে এবং খুব বিচার বিবেচনার সাথে বিষয়টিকে ট্যাকেল করবার চেষ্টা করবেন। প্যানক্রিয়াসে যদি কোনো দীর্ঘদিনের কোনো ডিজিজ থাকে, সেটা প্যানক্রিয়াটাইটিস, কোনো প্রদাহ জাতীয় সমস্যা, বা ধরুন আপনার সুগারের সমস্যা, কিডনিতে সমস্যা যদি হয়, সেগুলোর দিকে নজর দেবেন। ফ্যাটি লিভার থাকলেও কিন্তু এ সময় খাওয়া দাওয়ার দিকে নজর দেবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 9th হাউসে জুপিটার ঢুকছে। জুপিটার আপনার 2nd 5th হাউসের লর্ড, কিন্তু ঢুকবে, আমি বারবার বললাম, সেটা 1 ডিগ্রির থেকেও কম। তার ফলে কিছুটা মানে ধরুন 25 থেকে 40% মতো ভাগ্যোদয় ঘটতে পারে, ডিপেন্ডিং আপন দ্য স্ট্রেংথ অফ দ্য হরোস্কোপ। স্ট্রেংথ খুব বেশি হলে সামান্য বেশি, আর না হলে লেস দ্যান অ্যাভারেজ। এবং
কিছুটা বলতে পারেন ফেট বা লাক আপনার কিন্তু সাথ দেবে এই সময়। এবং এই সময় এডুকেশন, বিবাহ, সন্তান এবং সন্তানের ঘরে সন্তানের যোগ কিন্তু রয়েছে। কোনো রিলিজিয়াস জার্নি কিন্তু আপনার এ সময় হতে পারে, কিন্তু খুব একটা ফ্রুটফুল জায়গা থাকবে না। এটাও কিন্তু বুধ আপনার 8th-11th হাউসের লর্ড, সে আপনার দ্বাদশে এবং অ্যাসেন্ডেন্টে ঢুকে বকরি হয়ে যাবে এবং জুপিটারও বকরি হয়ে যাবে। তার ফলে খুব একটা লাভদায়ী ফল কিন্তু আপনাকে প্রদান করবে না, বরঞ্চ আপনি যদি শুরুর দিকে অন্তত ধরুন 19-20 তারিখ থেকে অক্টোবরের মোটামুটি 5-6 তারিখের মধ্যে কোনো লোন বা এই সংক্রান্ত পাওয়ারও কিন্তু যোগ আছে। ধরুন আপনি অ্যাপ্লাই করেছেন, দ্যাট ক্যান বি অ্যাপ্রুভড, তো সেটা যদি পেয়ে যান আপনার কিন্তু মিসম্যানেজমেন্ট হয়ে যেতে পারে 7-8 তারিখের পরে। তো সেটাকে খুব বুঝে শুনে, তেমন হলে কোনো দক্ষ মানুষ যে এই বিভাগের সাথে পরিচিত, এরকম কোনো জুডিশিয়াস মানুষের পরামর্শ নিয়ে তারপরে কাজ করবেন, না হলে কিন্তু অহেতুক আপনাকে বার্ডেন নিতে হবে। আর হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা এবং স্টমাকের সমস্যা থেকে কিন্তু সাবধান। কনস্টিপেশন রিলেটেড জায়গাও প্রবলেম দিতে পারে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, হঠাৎ সাডেন মানি পাওয়ার যোগ আছে। বারবার বলছি যে বৃহস্পতি এবং শনি কখনো ফটকা পয়সা খুব একটা দেয় না। ফটকাও যদি দেয় তাহলে সেটারও কিন্তু ভিত্তিপ্রস্তরটা খুব মেথডিক্যালি রচনা করা হয়, তারপরেই সেটা সেই জায়গায় পৌঁছাতে পারে। তো যাই হোক, সেদিক থেকে ভালো সময় দৃষ্ট হচ্ছে, অপেক্ষাকৃত। বাট আপনার সাবকনশিয়াস মাইন্ড অত্যন্ত বেশি জাগ্রত থাকবে, তার ফলে অনিদ্রা এবং সিএনএস এর জায়গা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটু বেশি বলতে পারেন সেন্সিটিভিটির জায়গাটা বেশি এসে যাবে। তার ফলে বলতে পারেন হাইপার টেনশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা, পালস বেড়ে যাওয়া, এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যা বৃদ্ধি পাওয়া। ডাক্তারবাবু যা মনে করবেন সেই অনুসারে ওষুধ দেবেন, সমস্যা দেখলে তার শরণাপন্ন হবেন। স্পাউসের সাথেও কিন্তু একটু ডিসএগ্রিমেন্টের সময় তৈরি হবে এবং সেটা অনেক ক্ষেত্রে একটু জেলাস ভিত্তিক হতে পারে। স্পাউসের কিন্তু সাডেন কিছুটা ডেভেলপমেন্ট এক্ষেত্রে শো করছে, ইভেন স্পাউসের ফ্যামিলিও। এবং স্পাউসের ফ্যামিলি কিন্তু আপনাকে একটু কঠোর বাক্য শুনিয়ে দিতে পারে। সেটা কিন্তু অবশ্যই ট্রুথ হবে, কিন্তু আপনার গায়ে লাগবে শুনতে। তো সেই ব্যাপারেও সাবধান। পরিবারে বা এনি হুকস অ্যান্ড ক্রুকস, যেহেতু শনি বৃহস্পতি একসাথে নবাংশে রয়েছে কর্কটের ঘরে, শান্তি বজায় রাখবেন। যে কোনো মূল্যে পিস যেন রেস্টোর্ড থাকে ফ্যামিলিতে। আর আপনি যদি কোনো হায়ারার্কিয়াল কোনো জায়গায় কাজ করেন, তাহলে আপনার সিনিয়রদের সাথে কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে এ সময় যাবেন না। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, প্রভূত বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিছুটা কার্যসিদ্ধি শো করছে এবং যশ, খ্যাতি, প্রতিপত্তিও স্লাইটলি শো করছে। কারোর যদি কোনো প্রমোশন পেন্ডিং থাকে তাহলে কিন্তু সেটা ধরুন নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে হয়ে যাওয়ার যোগ আছে, যদি এটা প্রমোশনের তার 10 ইয়ার থাকে তো। এবং স্যালারি ইনক্রিমেন্টও এ সময় যোগ শো করছে এবং বেশ কিছুটা ইনফ্লুয়েন্স আপনার বৃদ্ধি পাবে। সেটা নিজের পরিবারের মধ্যে, আপনার স্পাউসের ফ্যামিলির মধ্যে, আপনার কাজের জায়গায় আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং একটু খ্যাতি প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। জার্নিরও যোগ আছে বেশ কিছু, একটু দূরবর্তী স্থানে জার্নিরও যোগ আছে এবং স্পাউসেরও ডেভেলপমেন্টের কিন্তু এ সময় যোগ আছে। বন্ধু বান্ধবদের সৎসংগতি এবং তার ফলে ফিউচার রিলেটেড কিছু এক্সপেন্ডিচার, মানে ফিউচার রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট, সেগুলো কিন্তু আপনি করতে পারেন এ সময়। এটা আপনার জন্য যথেষ্ট ফ্রুটফুল হবে। এবং আপনি যদি কোনো ইমুভেবল প্রপার্টিতে বিনিয়োগ করেন, সেটা আপনার জন্য বেস্ট অপশন হিসাবে প্রতিপন্ন হবে আর কি এ সময়। শরীরের ক্ষেত্রে বলবো এন্টায়ার বডি
স্পেশালি লোয়ার লিম্বস এবং শোল্ডারে, অর্থোপেডিক জায়গা, মাসল, কারুর যদি ব্লাড ভিসকোসিটি বেশি হয় বা কোনো কারণে ব্লাডের ফ্লো হচ্ছে না, ব্লাড থিনার জাতীয় ওষুধ খেতে হয়, তারা কিন্তু এই সময়টা চিকিৎসকের ফুল সুপারভিশনে থাকবেন। যাদের ক্ষেত্রে কণ্ঠস্বরে কোনো সমস্যা দেখা দিচ্ছে, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, তারাও কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, টু সাম এক্সটেন্ট ক্রনিক ডিজিজ মানে বৃহস্পতি ডাইজেস্টিভ পোর্শনে এবং কিছুটা লাংস পোর্শনের যদি কোনো সমস্যা ক্রনিক ডিজিজ থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ ফল আপনাকে দেবে। এবং অন্তত ডাইরেক্ট হওয়ার মানে থাকা পর্যন্ত যে 20-22 দিন সময় আপনি পাবেন, আপনি ভালো কোনো চিকিৎসকের সন্ধান পেতে পারেন এবং সুচিকিৎসা আপনার হতে পারে, এবং যার দ্বারা কিন্তু আপনি একটা এভিনিউ পেতে পারেন বেটার। সন্তানের উচ্চশিক্ষার জন্য খরচ কোনো মানে আপনার পরিবারের থেকে দূরবর্তী, আপনার সাথে তার সম্পর্ক অত্যন্ত ভালো, কোনো গুরু এমনও হতে পারে, কোনো টিচার, সে হয়তো বর্তমানে একা রয়েছেন, তার শারীরিক কারণে কিন্তু আপনাকে উদ্বিগ্নতা এবং হঠাৎ করে অনেক বেশি অর্থ খরচও করাতে পারে, আপনার শরীরের ক্ষেত্রেও করাতে পারে। হার্টের বাম দিকের অংশ এবং ডাইজেস্টিভ পোর্শন মিডল অ্যাবডোমেন থেকে একদম লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত অংশ থেকেও সাবধান। আচ্ছা, খরচ এবং কর্মক্ষেত্রে প্রভাব এবং প্রেশার বৃদ্ধি পাবে, কিন্তু কাজের জায়গায় ইউ হ্যাভ টু টেক লট অফ বার্ডেন্স। অনেকের কাজের প্রেশার আপনার উপরে কিন্তু বাই অ্যামালগামেশন চলে আসতে পারে এবং সেটা আপনাকে এক্সিকিউট করতেই হবে, কারণ স্যাটার্ন আপনাকে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস একদম বেগহীন থাকবে পৃথিবীর সাপেক্ষে, তার ফলে সে আপনাকে দিয়ে করিয়ে নেবে নেক অ্যান্ড ক্রপ। শান্তি নষ্ট হবে ভীষণ পরিমাণে এই সময়, একটু ডেফামেশন হওয়ারও যোগ আছে যদি আপনি আপনার ডিউটি বা রেসপন্সিবিলিটিতে কোনো রকম ফাঁকি দেন। আপনাকে কিন্তু এই সময় কেউ রেয়াত করবে না। আপনি যদি আপনার অথরিটির কাছে গিয়ে বলেনও আমি অসুস্থ, আমার পরিবারে এই সমস্যা, কেউ আপনাকে রেয়াত করবে না এই সময়। সুতরাং ইট ইজ বেটার যে আপনি সেগুলো উল্লেখ না করে যতটা সম্ভব সময় আপনি কাজগুলোকে প্রপারভাবে তুলে দিতে পারেন সেই চেষ্টাটাই করবেন। যারা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যুক্ত আছেন তাদের কাজের প্রেশার কিন্তু বেশি বৃদ্ধি পাবে। যারা বিদেশে কোনো কাজের সাথে যুক্ত আছেন, বিশেষত কোনো কোর মাইনিং বা কোনো অয়েল ফিল্ড এরকম জায়গায় কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভাব প্রতিপত্তি এবং আপনার অর্থনৈতিক উন্নতি দুটোই একসাথে বৃদ্ধি পাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার স্যালারি বা পজিশন ডেভেলপ করবার যোগ আছে। শরীরের ক্ষেত্রে এর ব্যতি রেখে আপনার যদি কোনো স্পাইনাল কর্ডে যদি কোনো সমস্যা থাকে এবং সেটা যে মাত্রার থাক না কেন, আপনি চিকিৎসকের সত্বর পরামর্শ নেবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, লগ্নপতি এবং 10th হাউসের লর্ড সে 5th হাউস টাচ করবে, তার ফলে টু সাম এক্সটেন্ট এডুকেশন স্টুডেন্টদের জন্য বেটার, বিবাহের জন্য টু সাম এক্সটেন্ট বেটার। তবে যারা বিভিন্ন বিলাভড রিলেশনে রয়েছেন, প্রেম প্রণয়ের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য বেটার আছে। রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনি খুব হ্যাপিলি, অ্যাকচুয়ালি 5th হাউসকে কি বলে, আমাদের বেসিক যে আমাদের যে ডিজায়ার আছে সেই ডিজায়ারের পূরণ, তো সেই অংশকে দেখায়। 5th হাউস 9th হাউস জুপিটারের জায়গা, তো ভাব হিসাবে জুপিটার এই অংশের কিন্তু প্রধান কারকতা বহন করে, তো সেই হিসাবে এই কারকতা সে পূর্ণমাত্রায় বহন করবে। কিন্তু প্রথমেই বললাম যে এখানে সে ফলটা দেওয়ার ক্ষেত্রেই অপরাধ থাকবে, অর্থাৎ যতটা ফল প্রদানের জন্য বৃহস্পতি কে নির্বাহ করা হয়েছে ঈশ্বর কর্তৃক, তিনি সেই ফল প্রদানের ধারে কাছেও ফল প্রদানের জায়গায় বর্তমানে থাকবেন না। সুতরাং সেটা নিয়ে বেশি করার দরকার নেই। সন্তানের অগ্রগতি কিছুটা লক্ষ্য করা যাবে। যাদের সন্তান নিয়ে কোনো প্ল্যানিং আছে, চিন্তা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল এ সময় দেখা যাবে। আপনার কাজের জায়গায় কিন্তু যথেষ্ট স্বচ্ছ মনোরম পরিবেশ পাবেন, সিনিয়র অথরিটির সাথে
ভালো সম্পর্ক হবে, সে বিষয়েও সাবধান। পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু খুব নজর দেবেন। মায়ের বয়স যদি 63 বছরের বেশি হয় তাহলে মাতার স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দেবেন। মানে রুটিন চেক আপ করাবেন। আপনার নিজের একদম গ্যাস্ট্রো পোর্শনে দিকে নজর রাখবেন। যদি কখনো জন্ডিস টাইফয়েড হয়ে গিয়ে থাকে, ডেঙ্গু এই জাতীয় হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।